হ্যাঁ গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম হচ্ছে অশরীরী সঙ্গী। তার আমরা আর দেরি না করে মূল ঘটনার দিকে চলে যাব। তার আগে একটা কথাই নয়, গল্পের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন গল্প শুরু করি। শারমিনের বিয়ের 2 মাস পর ওর স্বামী শাওন কাজের জন্য বিদেশে চলে যায়। শাওন আগে থেকেই বিদেশে থাকতো, তবে বিদেশ থেকে এসে মা বাবার কথায় শাওন শারমিনকে বিয়ে করে নেয়। বিয়ের 2 মাস যেতে না যেতেই শাওন আবার বিদেশে পাড়ি দেয় শারমিনকে রেখে। আর 2 বছর হচ্ছে শাওন বিদেশে রয়েছে। শারমিন ওর শ্বশুর বাড়িতেই থাকে। শারমিনের পরিবারে বর্তমানে ওর শ্বশুর শাশুড়ি আর একটা ননদ আছে, তার নাম মায়া। শাওন দেশের বাইরে থাকলেও শারমিনের থেকে ঠিকভাবে কথা বলে না। দিনে 2-1 বার ফোন করে, ফোন করলেও সামান্য কিছু কথা বলে কাজের ব্যস্ততা দেখে ফোন কেটে দেয়। শারমিনের বয়স 25 বছর আর শাওনের বয়স 33। শাওন শারমিনের সাথে ঠিক মতো কথা না বললেও ওর কোনো কিছুর অভাব রাখেনি। কিন্তু প্রত্যেকটা মেয়ের তো একটা চাওয়া পাওয়া থাকে, নিজের চাহিদা বলে একটা বিষয় আছে। কিন্তু কিছু করার নেই। মাঝে মাঝে শারমিনের নিজেকেই খুব একা লাগে। ইচ্ছা হয় নিজের স্বামীর সাথে একটু সময় কাটানোর, কিন্তু চাইলেও তো সম্ভব না। যদি শারমিনের একটা বাচ্চা থাকতো তাহলে নিজের আর একা লাগতো না। বাচ্চার সাথে খুব ভালো সময় কাটতে পারতো। শারমিন বাচ্চাদের অনেক পছন্দ করে। শারমিন শাওনকে যাওয়ার আগে বাচ্চা নেওয়ার কথা বলেছিল, কিন্তু শাওন শারমিনকে মুখের উপর না বলে দিয়েছিল সে এখন বাচ্চা নেবে না। এবার বিদেশ থেকে এসে তারপর বাচ্চা নেবে। শারমিন বিকেলবেলা নিজের রুমের খাটের সাথে হেলান দিয়ে বসে আছে। এমন সময় রুমে মায়া এসে বিছানার উপর বসলো। মায়াকে বসতে দেখে শারমিন উঠে বসলো। তখন মায়া বলল, কি ব্যাপার ভাবি, মন খারাপ নাকি তোমার? কই না তো, মন খারাপ হতে যাবে কেন? এমনি মনে হলো আর কি। ভাবলাম হয়তো ভাইয়ের জন্য মন খারাপ করে বসে আছো। তোমার ভাইয়ের জন্য তো মন খারাপ হয়ই, কিন্তু কি করব বলো, তার তো মনেই হয় না যে বাসায় শারমিন নামে কেউ আছে। দিন শেষে যদি একটু কথা বলতো তাও ভালো লাগতো, কিন্তু সেটাও তো বলে না। আমার ভাই একটু এরকমই, বুঝছো ভাবি, ঠিকভাবে কারোর সাথে কথা বলে না। সেটা তো আমি জানি, কিন্তু বউয়ের সাথে কথা বললে কি হবে বুঝি না। আসলে সত্যি বলতে ভাবি, ভাইয়ের একজনের সাথে রিলেশন ছিল, কিন্তু সেই মেয়ে চলে যাওয়ায় ভাই আরও গম্ভীর হয়ে গেছে। বাহ বাহ, তাই নাকি? তো সে চলে গেল কেন? কারণ ওই আপু বা ওই ফ্যামিলি চায়নি বিদেশের ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে। বুঝলাম। ভাবি, তোমার কোনো রিলেশন ছিল না? না গো, আমি রিলেশনও কখনো জড়াইনি, তবে অনেক প্রপোজ পাইছি। তুমি যে সুন্দরী, তোমায় যে কেউ প্রপোজ করবে। শারমিন মায়ের কথা শুনে হাসলো। এমন সময় মায়ের ফোন আসলো। তখন মায়ের ফোন হাতে নিয়ে হেসে উঠলো। মায়ের বয়ফ্রেন্ড রাহিম ফোন করেছে। শারমিন আর মা দুজনেই বান্ধবীর মতো। শারমিন মায়ার বয়ফ্রেন্ডের কথা জানে, তবে কখনো কাউকে বলেনি। মায়া যাওয়ার পর শারমিন শাওনের ফোন করলো। শাওন ফোন রিসিভ করে বলল, শারমিন, আমি এখন বিজি আছি। তোমায় কতবার বলছি যখন তখন ফোন করবে না। আমার সময় হলে নিজেই ফোন করব। এক কথা কি কানে যায় না তোমার? এক কথা কতবার বলতে হবে? আচ্ছা, ভুল হয়ে গেছে। আসলে মনটা ভালো নেই তো, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলি। ওপাশ থেকে কোনো উত্তর আসলো না। শারমিন দেখলো শাওন ফোন কেটে দিয়েছে। মুহূর্তেই ওর চোখে পানি চলে আসলো। খুব ইচ্ছা করছে জোরে চিৎকার করে কাঁদতে, কিন্তু যদি শারমিন কান্না করে বা কিছু করে তাহলে ওর শাশুড়ি সেটাকে ন্যাকামো বাজাইরে ঢং বলে চালিয়ে দিবে। এমনিতেই ওর শাশুড়ি চুল থেকে পান খসার অনেক কথাই শোনায়, তারপরেও এইসব শারমিন কিছুই মনে করে না। রাতের বেলায় শারমিন শুয়ে আছে। এত সময় হয়ে গেল শাওন এখন ওকে ফোন করলো না। কেন জানি অস্থির লাগছে শারমিনের। এপাশ ওপাশ করতে করতে অর্ধেক রাত চলে যায়। রাতের বেলায় এক সময়টা শাওনকে খুব কাছে পেতে ইচ্ছা করে শারমিনের, কিন্তু কিছু করার নাই। মাঝে মাঝে শারমিন ভাবে যে সে যে একটা রিলেশন শুরু করবে, কারণ একা একা আর ভালো লাগে না। রিলেশন করলে একাকিত্ব দূর হবে, সেই সাথে শারমিন চাইলেও নিজের চাহিদা মিটিয়ে নিতে পারবে। কিন্তু ভয় হয় কেউ যদি জেনে যায় তাহলে কি করে সমাজের মুখ দেখাবে। আত্মহত্যা করা ছাড়া আর উপায় থাকবে না। এসব ভাবতে ভাবতে শারমিন একসময় ঘুমিয়ে যায়। দেরিতে ঘুম ভাঙার কারণে শারমিনের পেরে সকাল উঠতে দেরি হয়ে যায়। আজকে সকাল হয়ে গেছে, অথচ শারমিনের ঘুম এখনও ভাঙেনি। শারমিনের ঘুম থেকে উঠতে না দেখে ও শাশুড়ি সে দরজা নক করলো আর শারমিনের নাম ধরে ডাকতে লাগলো,
ওর শাশুড়ির ডাক আর দরজা নক করা শব্দে শারমিনের ঘুম ভেঙে গেল। শারমিন তাড়াতাড়ি উঠে দরজা খুলল। শারমিন দরজা খুলতেই ওর শাশুড়ি কড়া গলায় বলে উঠল, এত সময় লাগে দরজা খুলতে? কতক্ষণ ধরে ডাকছি, কি করছিলি ঘরে? আসলে মা, ঘুমিয়েছিলাম, তাই শুনতে পাইনি। শায়দ ঘুমানোর পরও এত বেলা পর্যন্ত কি করে ঘুমাতে পারোস বুঝি না। তাড়াতাড়ি আমার চা দাও। আচ্ছা মা, দিচ্ছি। সকালবেলায় শারমিনের মন খারাপ হয়ে গেল। শারমিন রান্নাঘরে গিয়ে চুলায় চা বসিয়ে দিল। তারপর কয়েকটা বিস্কুট আর চা ওর শাশুড়িকে দিয়ে আসলো। এরপর শারমিন কয়েকটা রুটি বানিয়ে ফেললো আর ফ্রিজ থেকে কালকে আধা রান্না করা সবজি বের করে ভালোভাবে রান্না করে ওর শাশুড়িকে খেতে দিল। প্রতিদিনই সকালে শারমিন শাশুড়ির রুটি খায় সবজি দিয়ে। তারপর শারমিন ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করলো। শারমিন নিজের রুমের কাজ সেরে ওর শাশুড়ির রুমে গেল পরিষ্কার করার জন্য, কিন্তু ঝাড়ুটা কেমন যেন নষ্ট হয়ে গেছে। তাই আরেকটা ঝাড়ু বের করে আনার জন্য ওদের বাড়ির পুরানো রুমটাই গেল। ওই রুমে সব অদরকারি জিনিসপত্র রয়েছে, সেটাকে স্টোর রুম বলে ভুল হবে না। শারমিন সে রুমে গিয়ে ঝাড়ু খুঁজতে লাগলো। দেখলো একটা ঝাড়ু স্টিলের পুরোনো আলমারির উপর রাখা। শারমিন আলমারির কাছে গিয়ে ঝাড়ু পাড়তে গেল, কিন্তু উচ্চতা বেশি না হওয়ায় ঠিকভাবে পারতে পারছিল না। পায়ের নখ ভর দিয়ে ঝাড়ুটা অনেক কষ্টই পারল। ঝাড়ুর সাথে সাথে আলমারির উপর থেকে ভারী কিছু একটা শারমিনের মাথায় পড়লো। শারমিন মাথা নাড়তে নাড়তে সেই জিনিসটা দেখে তাকালো। দেখলো আসলে সেটা একটা বই। শারমিন বইটা তুলে নিয়ে হাতে নিয়ে উপাস করে পরিষ্কার করলো। ধুলো পরিষ্কার করা মাত্রই দেখলো সেই বইয়ের উপর ভয়ঙ্কর চেহারা এক প্রাণীর মুখ। শারমিনের ভিতরটা কেমন যেন শিহরে উঠল। শারমিন বাইরের পেজটা খুলতেই একটা ঠান্ডা বাতাস শারমিনের শিহরণ উপসের দিয়ে বয়ে গেল। শারমিন বইয়ের ভিতরে দেখলো বিভিন্ন ধরনের নকশা আঁকা আর উপরে কিছু লেখা। পরে দেখলো নকশাগুলো আসলে চীন হাজির করার। শারমিন কি যেন ভেবে সেই বইটা ওড়নার নিচে করে লুকিয়ে ও রুমের ওয়ার্কশপে রাখলো। ভাবলো কাজ শেষ করে পড়া যাবে। শারমিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ও রুমে এসে শুয়ে আছে। ওর শ্বশুর শাশুড়ি এখনও ঘুমাচ্ছে। মায়া নিজের রুমে আছে হয়তো, এখন সে বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করার ব্যস্ত। শারমিন ভাবলো এখন বইটা পড়া যাক। শারমিন আলমারি হতে বইটা বের করে দেখতে লাগলো। এখানে অশরীরকে হাজির করার সম্ভব উপায় লেখা আছে। অশরীরকে একবার নিজের আয়ত্তে আনতে পারলে সে তাকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। অশরীরকে দিয়ে সে যা চায় তাই করাতে পারবে, এমনকি চাইলেও সে অশরীরের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে। শারমিনের ইচ্ছা তো শুধু এটাই। কোনো মানুষের সাথে শারীরিক সম্পর্ক করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু অশরীরের সাথে করতে গেলে কেউ জানবে না সে ছাড়া, তাই সমস্যা নেই। অশরীর হাজির করতে হলে কয়েকটা মোমবাতি আর ওই নকশা আঁকার দরকার। প্রতিদিন মাঝরাতে কাজটা করতে হবে আর নিজের বাসনা অনুযায়ী অশরীরকে ডাকতে হবে। শারমিন ভাবলো এখন মোমবাতি আনতে হবে, কিন্তু বাইরে যেতে চাইলে শাশুড়ির অনুমতি নিয়ে যেতে হয়। সে সাথে সাথে মায়েকে সঙ্গে নিয়ে যেতে হয়, কিন্তু মায়েকে সাথে নিয়ে গেলে মায়ের কাছে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, যেটা শারমিন হতে চাচ্ছিল না। তাই সে সুযোগের অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যায় একটু আগে মুহূর্তে শারমিনকে ওর শাশুড়ি মা ডাকলো। শারমিন ওর শাশুড়ির রুমে গিয়ে বলল, মা ডেকেছেন আমায়? আমার প্রেসক্রিপশনের ওষুধটা শেষ হয়ে গেছে, শাওনের বাবাকে আনতে বলবো, আর মনে নেই। তুমি একটা কষ্ট করে এনে দিবে? শারমিন এরকম সুযোগই খুঁজছিল। শারমিন হাসি মুখে বলল, হ্যাঁ মা, নিশ্চয় আনবো, আপনি থাকেন, আমি এই যাব এই আসবো। শারমিন খুশি মনে বাড়ি থেকে বের হয়ে গেল। শারমিন ওষুধ কেনার পর এক বক্স মোমবাতি আর কিছু চক নিয়ে এলো। শারমিন অপেক্ষা করতে লাগলো মাঝরাত আসার। মনে এক অজানা ভয়, উত্তেজনা দুটোই একসাথে কাজ করছে। মাঝরাতে শারমিন মেঝেতে বসে বয়ে থাকা তারার মতো চোখ দিয়ে একটা তারা আঁকলো। তারার মাঝখানে নিজের মাথায় হাতে কিছু চুল ছিঁড়ে রাখলো আর তারার প্রতিটা কোনায় একটা করে মোমবাতি জ্বালিয়ে ঘরের লাইট বন্ধ করে দিল। তারপর সে ওই তারার সামনে বসে চোখ বন্ধ করে নিজের চাহিদার কথা স্মরণ রেখে জিনকে ডাকতে লাগলো। এইভাবে কতক্ষণ ছিল শারমিনের জানা নেই। হঠাৎ ঠান্ডা বাতাসে ওর গায়ে এসে লাগলো। তখন শারমিন নিজের চোখ খুলে ফেললো। চোখ খুলে দেখলো মোমবাতি সব নিভে গেছে। শারমিন একটু হাসলো, এর মানে কাজ হচ্ছে সম্ভবত। শারমিন এসে শুয়ে পড়লো, কিন্তু সকাল ওঠার পর কিছুই বুঝতে পারলো না। এভাবে শারমিন বেশ কয়েকদিন চেষ্টা চালিয়ে গেল। শারমিন প্রতিদিনের মতো আজকেও এই কাজ করে শুয়ে পড়লো। ঘুমানোর পর হঠাৎ শারমিনের মনে হলো কেউ একজন ওর মুখের দিকে ঝুঁকে আছে।
ঝুঁকে থাকায় কারো নিঃশ্বাস শারমিনের মুখে আসলে পড়তে যায়। শারমিনের ভিতর ঝড় তুলছে। আস্তে আস্তে শারমিনের নিঃশ্বাস ঘন হয়ে আসছে। শারমিনের ঠোঁট কাঁপছে। শারমিনের কাঁপা কাঁপা ঠোঁটে যেন কি ঠোঁট রেখে ভীষণ চুম্বন করতে লাগলো। আর তখন শারমিন চোখ খুললো আর তাড়াহুড়ো করে উঠে বসলো। তখন দেখলো সাদা ধোঁয়ার মতো কিছু একটা চলে গেল। শারমিন হাসলো আর মনে মনে অনেক খুশি হয়ে গেল। নিজের ঠোঁটের কামড়াতে কামড়াতে শুয়ে পড়লো। একটু পর আবার সেই অনুভূতিগুলো যেন গভীর থেকে গভীর হতে লাগলো। সকালবেলা যখন শারমিনের ঘুম ভাঙলো তখন যেন ওর শরীরের মন একদম ফুরফুরা লাগছিল। শারমিন উঠে বসলো আর ওর শরীরের দিকে তাকালো। অবাক হয়ে গেল, শারমিন সারা শরীরের কাপড়ে ছিটা ফোঁটা নেই। ওর শরীরের কাপড়গুলো মেঝেতে পড়ে আছে। শারমিন বুঝতে পারলো যে যেটা কালকে স্বপ্নে দেখেছে সেটা আসলে ওর সাথে বাস্তবে ঘটেছে। শারমিন ওই রকম অবস্থায় উঠে আয়নার সামনে এসে দাঁড়ালো। ওর সারা শরীর ভিন্ন রকমের দাগ, তবে শরীরটা একটু দুর্বল লাগছে। ব্যাপার না, ঠিক হয়ে যাবে। শারমিন খুশি মনে গোসল করতে গেল। শারমিন গোসল ছেড়ে বের হয়ে আসলো। আজ কেন জানি শারমিন অনেক ভালো লাগছে। এতদিন যে ওর শরীর ভার হয়েছিল, কিন্তু আজ নিজেকে একদম হালকা লাগছে। শারমিন ড্রেসিং টেবিলে আয়নার সামনে বসে নিজের চুল আঁচড়াচ্ছে আর নিজের শরীরের ফুটে ওঠা দাগগুলো দেখছে আর অনাবত হেসেই উঠছে। এমন সময় শারমিন অনুভব করলো কেউ একজন ওর পাশেই এসে দাঁড়ালো। ওর কাঁধে কেউ গরম নিঃশ্বাস ছাড়লো। নিঃশ্বাসের আওয়াজ স্পষ্ট শারমিনের কানে আসছিল। শারমিন চোখ বন্ধ করে সেটি অনুভব করছিল। শারমিন স্বাভাবিক হয়ে হেসে বলে উঠল, আমি জানি তুমি রাতে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিলে, তাই না? আর এখন আবার কী জন্য এসেছো শুনি? আমি যখন ডাকবো তখন আসবে, তার আগে না। কোনো আওয়াজ আসলো না, কিন্তু শারমিন বুঝতে পারলো ওর উপাস থেকে কিছু একটা সরে গেল। শারমিনের খুব খুশি লাগছে। সে যে অসুখকে নিজের বশে আনতে সক্ষম হয়েছে। সে চাইলেও নিজের ইচ্ছা মতো ওই অসুখকে ব্যবহার করতে পারবে। শারমিন রুম থেকে বের হয়ে বাড়ির সকলের জন্য খাবার তৈরি করে সবাইকে খেতে দিল। মায়া এখনও ঘুমে থেকে ওঠেনি। শারমিন মায়ের নাস্তা নিয়ে ও রুমে গিয়ে দেখলো মায়া শুয়ে থেকে ফোন টিপছে। শারমিন হেসে বলল, সারা রাত কথা বললেও আমার ননদের শখ মিটবে না, তাই না? সব সময় তো কি এত কথা বলো? উফ ভাবি, তুমি যদি কখনো রিলেশন করতে তাহলে বুঝতে আমরা কি কথা বলি। আচ্ছা নাও, আমার বুঝতে হবে না। এখন উঠে তাড়াতাড়ি খেয়ে নাও দেখি, চা ঠান্ডা হয়ে যাবে। ভাবি, তুমি নাস্তা করেছো? না, তোমারটা হলে আমি করব। না ভাবি, তোমার নাস্তা এখানে নিয়ে আসো, দুজনে একসাথে নাস্তা করব। আচ্ছা। শারমিন গিয়ে ওর নাস্তা নিয়ে আসলো। তারপর দুজন বিছানার উপর বসে থেকে নাস্তা খেতে শুরু করলো। মায়া চায়ের কাপে চুমুক দিচ্ছে আর শারমিনের গলার দিকে কেমন যেন তাকিয়ে আছে। হঠাৎ মায়া শারমিনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাবি, তোমার গলায় কিসের দাগ ওইটা? দেখে মনে হচ্ছে তোমাকে গলায় কেউ লাভ ব্যাগ কিস করেছে। মায়ের কথা শুনে শারমিন ওর গলার হাত দিল। তারপর হেসে উঠে বলল, আমার লাভ ব্যাগ কিস কে করবে শুনি? এখানে কি তোমার ভাই বাসায় আছে নাকি? তাও এক কথা, আসলে অ্যালার্জি থেকে চুলকানোর কারণে এমনটা হয়েছে, তাছাড়া কিছু না। জানো তো আমার অ্যালার্জি আছে। আমারও তাই মনে হচ্ছিল, তারপরও কেন যেন প্রশ্ন করলাম না। যাজ্ঞা ছাড়ো এইসব। শারমিন আর মা দুজনে গল্প করতে লাগলো। মা বারবার শুধু ওর বয়ফ্রেন্ডের কথাই বলছিল। বেশ কিছু সময় দুজনে গল্প করার পর শারমিন এসে দুপুর রান্না করলো। দুপুরে খাবার খেয়ে শারমিনের রুমে বসে সেই বই পড়ছিল। অসুরি যাতে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে না পারে সেটা সে শিখে নিল। মায়ের কেন জানি শারমিনের কথা তখন বিশ্বাস হলো না। মায়া ভাবছে, ভাবি আবার রাতের বেলায় কোনো পরপুরুষকে বাসায় নিয়ে আসে না তো? কিন্তু সেটা কি করে সম্ভব হবে? বাড়ির মেন গেট বন্ধ থাকে আর চাবিটাও তো মায়ার মা বাবার কাছেই থাকে। মা নিজেই নিজেকে বলে উঠল, ধুর কী সব আজে বাজে কথা ভাবছি আমি। ভাবি এমনটা কখনোই করবে না। রাতের বেলায় অন্ধকার রুমে শারমিন বসে আছে। মনে মনে সেই অসুরকে স্মরণ করছে। হঠাৎ শারমিনের রুমের মধ্যে কারো উপস্থিত টের পেল। ভাবলো নিশ্চয়ই সে এসেছে। শারমিন বলল, এইভাবে অদৃশ্য না হয়ে থেকে আমার সামনে আসো। শারমিনের কথা শেষ হওয়া মাত্রই ওর থেকে কিছুটা দূরে আস্তে আস্তে একটা সাদা অবয়ব স্পষ্ট দেখতে লাগলো। তারপর যখন সে নিজের আসল রূপে ফিরে এলো তখন শারমিন ওর দিকে তাকিয়ে
অবাক হয়ে গেল। এত সুন্দর কারো চেহারা হতে পারে? সেটা ছিল শারমিনের ধারণার বাইরে। সাদা ধবধবে শরীর, লোমহীন চওড়া বুক, বেশ লম্বা দেখতে এক সুশান্ত যুবক এর সামনে দাঁড়িয়ে আছে। শারমিন যেন ওর প্রতি সীমাহিত হয়ে গেল। কোমর হতে হাঁটু পর্যন্ত সাদা রঙের কাপড় পেঁচানো। কোনো অসুরের যে এত সুন্দর হতে পারে শারমিন ভাবতেই পারছিল না। কেন জানি এইবারের জন্য মনে হলো এটা আবার কোনো খারাপ কিছু নয় তো। কিন্তু সে ওই অসুরের চেহারার মায়াই সব ভুলে গেল। শারমিন সীমাহিত ভাবতে ওর দিকে এগিয়ে গেল। কেমন যেন সে একটা ঘোরের মধ্যে পড়ে গেছে। শারমিন ওকে শক্ত করে জড়িয়ে ধরল। কি নরম মোঘালো শরীর তার। শারমিনের সারা শরীর বিদ্যুতে খেলে যাচ্ছে। ওই যুবক বিছানার উপর শুয়ে আছে। শারমিন যুবকটির বুকের উপর শুয়ে থেকে ওর চেহারার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এত সুন্দর চেহারা হতে পারে কখনো ফেরানো যায় না। শারমিনের মনে হচ্ছে সে যে শাওনের নামে কেউ জীবনে আসে। মনে শুধু বলছে এই যুবক হলো শারমিনের মনের রাজকুমার। শারমিন বলল, তুমি কোনো কথা বলো না কেন? আমি শুধু আপনার গোলাম। আপনি আমাকে যে কাজে ব্যবহার করতে চান সেই কাজে ব্যবহার করতে পারেন। আপনার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার সাধ্য আমার নেই। শারমিন বাঁকা ঠোঁটে হাসলো, তারপর বলল, ঠিক আছে রাজকুমার, আমি এখন সহজে ধরে নিচ্ছি, তাহলে তো তাকে আবার ফেরানো যায় না। শারমিন যুবকটির উপর থেকে উঠে নিজেকে বিব্রত করলো, তারপর নিজের মনের মতো করে যুবকটির সাথে মিলনে আবদ্ধ হলো। এক সময় ক্লান্ত শরীরের যুবকটির বুকের উপরে শারমিন ঢলে পড়ল। যুবকটি যেন পাথরের মতো পড়ে আছে, নড়াচড়ার কিছুই করছে না। শারমিন যুবকটির বুকের উপরে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙার পর শারমিন দেখল সে উপর হয়ে বিছানায় উপর পড়ে আছে। রাতের কথা মনে হতেই শারমিন নিজেই লজ্জা পেল। তাড়াতাড়ি করে সে ওয়াশরুমে গিয়ে ফিরে শুয়ে চলে আসলো। মনে মনে ভাবছে, শারীরিক সুখের মতো আর কোনো সুখই নেই। 2 দিন ধরে নিজের মনের ভিতরে এক অজানা আনন্দ সৃষ্টি হয়েছে। আগে ওর মেজাজ খিটখিটে থাকলেও কিন্তু এখন মেজাজ খিটখিটে হওয়ার তো দূর। ওর শাশুর 2-1 কথা শোনালেও সে হাসি মুখে উড়িয়ে দেয়। এইভাবে প্রতি রাতে শারমিনের সাথে অশরীর সম্পর্কেও করে যাচ্ছে। শারমিন ঘরের কাজ করছিল, এমন সময় ওর ফোন বেজে উঠল। শারমিন ফোন হাতে নিয়ে দেখলো শাওন কল দিয়েছে। ফোন রিসিভ করতে শাওন বলল, কি ব্যাপার মিস শারমিন, আপনার কি আমার কথা মনে পড়ে না? মনে পড়বে না আবার? সবসময় তো তোমার কথাই মনে পড়ে, কিন্তু নিজের স্বামীকে ফোন দিতেও সংযোগ বোধ করতে হয়। আসলে আমি ভুল করেছি শারমিন, আমি দূরে থাকলেও তোমার খোঁজ খবর নেওয়া আমার উচিত ছিল। হয়তো জানো আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু তুমি তো কখনো আমায় বুঝতেই পারো না। আসলে নিজের স্ত্রীকে কখনো বোঝার চেষ্টাই করিনি আমি। তবে আজ থেকে কথা দিচ্ছি, তোমার প্রতিদিনে ফোন করব, তারপর দুজনে মিলে জমিয়ে প্রেম করব। আমার সাথে রাজি তো প্রেম করতে? রাজি, মানে অবশ্যই রাজি। এভাবে বেশ কিছু সময় কথা বলার পর শারমিন ফোন রেখে দিল। শারমিন মনে মনে ভাবছে সেই সব করে অনেক বড় অন্যায় করে ফেলেছে স্বামীর সাথে। আর একটু অপেক্ষা করলে কি এমন হতো? শারমিনের মনে অনুসন্ধান হতে লাগলো ওর ওই কাজের জন্য। তবে শারমিনের কাছে ব্যাপারটা কেমন যেন রহস্যময় লাগছে। হঠাৎ একটা মানুষের এমন পরিবর্তন হওয়া সত্যি অবাক হওয়ার মতোই। মা শারমিনের দেখে বলল, আচ্ছা ভাবি, তুমি দিন দিন এত সুন্দরী হয়ে যাচ্ছ কি করে? আমি কি করে বলবো? গায়ের উজ্জ্বলতা যেন বৃদ্ধি পেয়েছে। আর কি সব বলছো? মা হব কি করে? তবে এমনটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আরে অবাক হওয়ার কিছু নেই, ঠিকভাবে খাওয়া দাওয়া করলে এমন হওয়া অস্বাভাবিক নয়। শারমিন রাতের বেলায় মনে মনে ভাবছে সে দিয়ে ওই অসুরের সাহায্য কোনোভাবে শাওনকে দেখতে পেত তাহলে বেশ ভালো হতো। শারমিন তখন সেই অসুরকে স্মরণ করলো। একটু বাদেই সেই অসুরের শারমিনের সামনে এসে দাঁড়ালো। শারমিন তখন বলল, আমার স্বামী যেখানে আছে তুমি আমায় সেখানে নিয়ে চলো, তবে সাবধানে, আমার স্বামী বা কোনো মানুষ যেন আমাকে দেখতে না পায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমায় নিয়ে চলো। তখন সে এসে শারমিনের হাত ধরলো, আর চোখের পলকেই শারমিন এমন একটা জায়গায় এসে পড়ল। শারমিন যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ওর পিছনে কাছের দেওয়ালের মতো, আর সামনে তাকিয়ে অনেকগুলো দরজা দেখতে পেল। মনে হচ্ছে এগুলো এক একটা রুম। শারমিন কাছের ভিতর দিয়ে নিচে তাকাতেই ওর জান শুকিয়ে গেছে। দেখে মনে হচ্ছে সে প্রায় কম করে হলেও 50 তলার বেশি উঁচু বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছে। শারমিনের পাশে সেই যুবক বেশ ধরা অশরীরে দাঁড়িয়ে আছে। শারমিন ওকে বলল,
এখানে শাওন কোথায়? তখন সে ইশারা করে সামনের দিকে দেখালো শাওন একটা মেয়ের হাত ধরে হেঁটে আসছে। দুইজন খুব ঘনিষ্ঠভাবেই হাঁটছে। হঠাৎ দুইজন একটা রুম খুলে ভিতরে ঢুকে গেল। শারমিন ওকে ভিতরে নিয়ে যেতে বলল। শারমিনের কথা অনুযায়ী ভিতর নিয়ে গেল। শারমিন ভিতরে ঢুকে যা দেখলো, এতে ওর চোখ ছানা ভরা। দেখলো সে শাওন আর মেয়েটি দুজনেই অনঙ্গক অবস্থায় আছে। শারমিনের খুব কষ্ট হচ্ছিল। মেয়েটি শাওনকে বলল, আমার শেখানো কথা অনুযায়ী তোমার বউয়ের সাথে ঠিকমতো কথা বলছে তো? হ্যাঁ সোনা, এমনভাবে কথা বলছি যে কখন আমার প্রতি ওর সন্দেহ জাগবে না। এই না হলে আমার প্রেমিক। দুজন কথা বলা শেষ করে দুজনের শারীরিক সম্পর্ক করতে ব্যস্ত হয়ে পড়ল। শারমিন তাড়াতাড়ি বাড়ি চলে আসলো। আজ বুঝতে পারছে শাওন ওকে ইগনোর করার কারণ, ঠিকমতো কথা না বলার কারণ। খুব কষ্ট হচ্ছে ওর। এমন সময় সেই যুবক শারমিনের কাছে এগিয়ে এসে শারমিনকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এরপর সে শারমিনের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। শারমিন নিজেও ওর সে সায় দিল আর দুজন আবারও মিলনে আবদ্ধ হলো। শারমিন সকালবেলা বসে থেকে চার কাপে একটা করে চুমুক দিচ্ছে আর শাওনের কথা চিন্তা করছে। শাওনের সেই দৃশ্য বারবার ওর চোখের সামনে ভেসে উঠছে। কাল শাওনের সাথে ফোনে কথা বলার পর নিজেকে মনের মধ্যে একটু অনুশোচনা হয়েছিল, কিন্তু এই দৃশ্য সক্ষম দেখার পর আর কোনো রকম অনুশোচনা হচ্ছে না। মনে মনে ভাবছে শাওন যদি এসব করতে পারে, সে পারবে না কেন? কিন্তু তারপরেও শারমিন মনে হচ্ছে এটা আবার সে জিনের কোনো কারসাজি নয় তো। শারমিন একবার শুনেছিল জিন যার উপর আসর করে তার কাছে আর কোনো পুরুষের ঘেঁষতেই দেয় না। এই জিন আবার এসব করে শাওনের প্রতি। শারমিনের মনে বিশ্বাস তুলছে না তো? না, এইভাবে আগে শাওনের প্রতি অবিশ্বাস করা ঠিক হবে না। নিজের চাহিদা মেটানোর জন্য এমন কাজ শারমিন না করলেও পারত, কিন্তু এখন যেহেতু এটা হয়ে গেছে আর সেটা বলে লাভ নেই। তার চেয়ে বরং শাওনের প্রাপ্তনের ব্যাপারে খোঁজ নিতে হবে। শারমিনের কেন জানি মনে হচ্ছে শাওনের সাথে থাকা মেয়েটার প্রাক্তন। শারমিন চা শেষ করে মা রুমে গেল। মায়া শুয়ে থেকে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। শারমিন মায়ের পাশে বসলো। শারমিন মায়াকে বলল, মায়া, তোমার একটা কথা বলার ছিল। মায়া কান থেকে হেডফোন সরিয়ে বলল, কি বললে ভাবি? শুনতে পাইনি। তোমার ভাইয়ের প্রাক্তনের নাম ছিল কি? সেনহা। হঠাৎ তোর নাম জানতে চাইছো যে? না, এমনি। আচ্ছা, ওর কোনো ছবি আছে তোমার কাছে? ছবি তো নেই, তবে 1 মিনিট ওয়েট, ওর আইডিতে সম্ভবত ছবি আছে। আমি খুঁজে দেখছি পাই কি না। মায়া সেনহার ফেসবুক আইডি খুঁজতে লাগলো। একটু বাদেই খুঁজে পেল। তারপর মায়া শারমিনের পিক দেখিয়ে বলল, এই যে ভাবি, এটা হলো সেনহা। শারমিন মায়ের হাত থেকে ফোনটা নিয়ে সেনহার ছবির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ সে শাওনের সাথে যে মেয়েকে দেখেছে এটাই হলো সেই মেয়ে। তার মানে এখনও শাওনের সাথে ওর প্রাপ্তনের যোগাযোগ আছে। শারমিন একটা একটা করে সেনহার পিক দেখতে লাগলো। শারমিন একটা ছেলের সাথে সেনহার পিক দেখলো। ক্যাপশনে দেওয়া, এটা হলো সেনহার স্বামী। স্বামী থাকতেও সেনহা বিদেশে শাওনের সাথে আছে কেন? কেমন জানি ব্যাপারটা রহস্যময় মনে হচ্ছে। শারমিন মায়াকে বলল, আচ্ছা মায়া, তুমি আমার একটু সেনহার বাসায় নিয়ে যেতে পারবে? হঠাৎ ভাবে তুমি সেনহার সাথে দেখা করতে চাইছো কেন? কোনো কি কিছু হয়েছে? না, কিছু হয়নি, আবার হয়েছেও। তোমায় আমি সব বলবো। তুমি কি পারবে আমি ওর সাথে দেখা করিয়ে দিতে? হ্যাঁ ভাই, পারবো। কবে দেখা করবে বলো? যদি তোমার কোনো কাজ না থাকে তাহলে আজ বিকেলেই দেখা করব। আচ্ছা ভাবি, আজ বিকেলে যদি সেনহাকে বাসায় না পাওয়া যায় তাহলে ওর কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে আসলে ব্যাপারটা কি। সে নিজের চোখে যা দেখেছে সেটা সত্যি নাকি জিনের কোনো কবির কারসাজি। বিকেলবেলা শারমিন আর মায়া বের হলো সেনহার সাথে দেখা করার জন্য। সেনহাদের বাড়ি খুব কাছেই। রিক্সা করে 15 মিনিটের মধ্যেই দুজনে পৌঁছে গেল। শারমিন আর মায়া সেনহার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শারমিন কলিং বেল চাপ দিল। একটু বাদে একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলল। এটা সেনহার মা। মায়াকে দেখে বলে উঠল, কি মায়া, তুমি এখানে? ব্যাপারটা কি? তখন শারমিন সেই মহিলাকে বলল, আসলে আন্টি, আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল। তুমি কে? আমি শারমিন, শাওনের ওয়াইফ। তো আমার সাথে তোমার কি কথা থাকতে পারে? খুব জোরে কথা আন্টি, যা না বললেই নয়। আচ্ছা ঠিক আছে, ভিতর আসো তোমরা। শারমিন আর মায়া ভিতরে গেল। শারমিন আর মায়াকে সবাই বসতে দিয়ে বলল, কি জোরে কথা বলো। আন্টি, সেনা এখন কই জানতে পারি? ও এখন দেশের বাইরে। ও আচ্ছা, শুনেছিলাম সেনহার বিয়ে হয়েছে, তো হঠাৎ সে দেশের বাইরে কেন গিয়েছে? তখন সেই মহিলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল,
শাওনের সাথে সেনহার সম্পর্কের কথা তুমি জানো নিশ্চয়ই, কিন্তু আমরা কেউ সেটা মেনে নিচ্ছিলাম না। আমাদের পছন্দ অনুযায়ী একটা ছেলের সাথে ওর বিয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ রহস্যজনকভাবে সেনহার স্বামী খুন হয়। পুলিশ তদন্ত করে খুনের কোনো সন্ধান পায়নি। সেনহার স্বামীর লাশ একটা জেনে পাওয়া গিয়েছিল। এরপর সেনহা বেশ হতাহত হয়ে নিজের স্বামীর মৃত্যুতে তারপর সে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে সেনহা কী যেন চাকরি করবে, আমরা আর বাধা দিইনি। খুব দুঃখজনক বিষয়, সেনহা এখন কোন দেশে আছে? জাপানে। জাপানে থাকার কথা শুনে ভেতরটা কেমন জানি হয়ে উঠল, কারণ শাওনও জাপানে থাকে। শারমিন উঠে পড়ল, তারপর বলল, ধন্যবাদ আন্টি আমার সাথে কথা বলার জন্য। কিন্তু কেন এসব জানতে চাইলে বললে না তো? শারমিন হালকা হেসে উঠে বলল, আপনার মেয়েকে নিয়ে টেনশন করবেন না কখনো, কারণ সে এখন ওর ভালোবাসার মানুষের কাছে সুরক্ষিত আছে। এই বলে শারমিন মায়াকে নিয়ে বের হয়ে আসলো। শারমিনের ভিতরটা দুমড়ে মুচকে শেষ হয়ে যাচ্ছে। শারমিন সবসময় চাইতো ওর জীবনসঙ্গী এমন একজন হোক, সে যদি গরিবও হয় তাও যেন সবসময় শারমিনের পাশে থাকে, ভালোবাসে ওকে আগলে রাখে। শারমিন শাওনের মতো কাউকে তো চায়নি। শারমিনের মা বাবা অনেকটা জোর করেই বিয়ে দিয়েছিল বলা যায়, কারণ ছেলে ভালো, সে কতখানি ভালো তা খুব ভালো করে বুঝতে পারছে। আর যদি শাওন ওর সাথে থাকতো তাহলে হয়তো এরকম অন্যায় কোনো কাজ শারমিনের কাছে হতো না। মায়া শারমিনকে জিজ্ঞাসা করলো, আচ্ছা ভাবি, তোমার কি মনে হয় ভাই আর সেনহা এখন একসাথেই রয়েছে? হ্যাঁ মায়া, আমি জানি দুজনে একসাথেই আছে, সে ওর ভালোবাসার মানুষের সাথে সুখে আছে। আমি জানি ভাবি, সেটা মা বাবাকে বলেছিলাম বিয়ে না দিতে, কিন্তু তারপরেও কোনো কথা শুনলো না। এইসব আমার কপালে ছিল। মায়া, চিন্তা করো না, শাওন যদি ওর সাথে ভালো থাকে তাহলে থাকতে দাও। শারমিন বাসায় ফিরে আসলো। শারমিনের মনে আর কোনো অনুশোচনা নেই, কারণ শাওন যদি এইসব করতে পারে তাহলে শারমিনও কেন করতে পারবে না। শারমিন রাতের বেলায় বসে আছে, ওর পাশে সেই জিন দাঁড়িয়ে আছে। আর যুবককে বেশ ধীরে জিনকে আরও আকর্ষণীয় লাগছে। সে এসে শারমিনের গায়ে হাত দিতেই যাবে, তখন শারমিন বলল, দাঁড়াও, আমি কি বলেছি আমার গায়ে হাত দিতে? সে চুপ করে দাঁড়িয়ে আছে। শারমিন বলল, আচ্ছা তোমার নাম কি? আমার নাম সবুজ। বেশ ভালো, আমার প্রিয় রং সবুজ। জানো, আজ আমার না শারীরিক সম্পর্ক করতে ভালো লাগছে না। তুমি আমায় এমন জায়গায় নিয়ে চলো যেখানে গেলে আমার মন ভালো হয়ে যাবে। তখন সবুজ এসে শারমিনের পাশে দাঁড়ালো আর ওর হাত ধরে ফেললো। আর মুহূর্তে শারমিন যেন কোথায় পড়ে যেতে লাগলো। ভয়ে শারমিন সবুজকে জড়িয়ে ধরলো। তারপর যখন শারমিন নিজের চোখ খুললো, দেখলো সে একটা ফুলের বাগানের ভেতর দাঁড়িয়ে আছে। ওর সামনে বিশাল বড় বড় একটা প্রসাদ। ফুলের বাগানে নানান রকম পাখি কিচিমিচি করছে, রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। শারমিন প্রজাপতি ধরতে যাবে, তার আগে প্রজাপতি উড়ে গেল। শারমিন মন খারাপ করে দাঁড়িয়ে রইল। আর ঠিক তখন সবুজ দুই হাতের মধ্যে করে অনেকগুলো নীল প্রজাপতি এনে শারমিনের সামনে ধরলো। শারমিন খুব খুশি হয়ে গেল। শারমিন প্রজাপতিগুলো একে একে করে উড়িয়ে দিতে লাগলো। শারমিন খুশিতে সবুজকে জড়িয়ে ধরলো, তারপর ওর ঠোঁটে কিস করলো। শারমিন সবুজকে জিজ্ঞাসা করলো, এই প্রসাদটা কার? এখানে আমি থাকি, আমার ইচ্ছা করছে এখানে সারা জীবনের জন্য চলে আসি, কিন্তু এখন কোনো মানুষের থাকার অনুমতি নেই। বুঝলাম, তো এখন নিয়ে চলো আমায়। সবুজ শারমিনকে বাসায় ফিরে নিয়ে আসলো। রাত শেষ হতে এখন অনেক দেরি। শারমিনের মনটা খারাপ ছিল, কিন্তু সবুজের কারণে ওর মনটা ভালো হয়ে গেল। মনে আবার অন্যরকম ফিলিং কাজ করতে লাগলো শারমিনের, আর তাই সে আবার সবুজের সাথে মিলিত হলো। এইভাবে শারমিনের দিন কাটতে লাগলো। বেশ ভালোই লাগছিল তো ওর, কিন্তু আজ কয়েকদিন যাবৎ শারমিনের শরীরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছে। ব্যাপারটা ওর কেমন জানি সুবিধার লাগছে না। সবসময় মাথা ঘোরায়, সাথে বমি বমি ভাব তো আছে। শারমিন মনে মনে ভাবছে, সে আবার প্রেগনেন্ট নয় তো? কিন্তু জিনের সন্তান কি মানব শরীরে আসতে পারে বলে মনে হয় না। সকালবেলায় বাথরুমে গিয়ে শারমিন বমি করে ফেললো। ব্যাপারটা কেমন যেন সিরিয়াস লাগছে শারমিনের। ভাগ্যিস বমি করাটা কেউ দেখেনি, নয়তো নানান রকম প্রশ্নের সম্মুখীন হতে হতো শারমিনের। শারমিন প্রেগনেন্সি টেস্ট কিট এনে পরীক্ষা করে অবাক হয়ে গেল। 2 দাগ দেখাচ্ছে। এবার কি করবে সে? কিছু একটা করতে হবে। শারমিন ওর বান্ধবীর বড় বোন জিনিয়াকে ফোন করলো, ওর সাথে কথা বলল। জিনিয়া বেশ ভালো একজন ডাক্তার। শারমিন ওর শাশুড়িকে বাবার বাড়ি যাওয়ার কথা বলে কোনো মতে ম্যানেজ করে বেরিয়ে পড়লো। শারমিন এখন জিনিয়ার চেম্বারে বসে আছে। জিনিয়া এসে বলল, তো শারমিন, কী খবর তোমার?
এই তো আপু ভালো। তো তোমার সমস্যা কি, খুলে বলো। শারমিন তখন জিনাকে বলল, কিন্তু সে কার সাথে শারীরিক সম্পর্ক করেছে সেটা আর বলল না। জিনা এইসব শুনে বলল, শারমিন, আমি যতদূর জানি তোমার স্বামী আজ 2 বছর যাবৎ বিদেশে আছে। তুমি প্রেগনেন্সি কী করে হতে পারো? কিছুই বুঝতে পারছি না আমি। আচ্ছা চিন্তা করো না, সব পরীক্ষা করলে জানা যাবে। জিনিয়া শারমিনকে নিয়ে গিয়ে কিছু টেস্ট করালো। কিছু সময় পর রিপোর্ট হাতে আসার পর জিনিয়া রিপোর্ট দেখে শারমিনের দিকে মুখ মলিন করে বলল, হ্যাঁ শারমিন, তোমার কথা ঠিক, তুমি মা হতে চলেছ। এটা শুনে শারমিন মুখ শুকিয়ে গেল। জিনিয়া শারমিনের হাত ধরে বলল, আমি আসলে তোমার ব্যাপারে বুঝতে পেরেছি। বিয়ের পরেই তোমার স্বামী চলে গেছে। আমি জানি প্রত্যেকটা মানুষের একটা চাহিদা থাকে, কিন্তু তোমার একটু সতর্ক হওয়া উচিত ছিল। এটা সম্ভব হতো না কখনো। কেন? জিনিয়া হঠাৎ আলট্রাগ্রাফি রিপোর্টের দিকে তাকিয়ে বেশ ঘাবড়ে গেল আর বেশ জোরে সোরে বলে উঠল, এটা কি হয়েছে আপু? দেখি, তুমি তাড়াতাড়ি আমার সাথে এসো, আবার তোমাকে পরীক্ষা করতে হবে। জিনিয়া শারমিনকে আলট্রা করানোর জন্য নিয়ে আসলো। শারমিনের আলট্রা করানোর সময় মনিটরের দিকে তাকিয়ে বেশ ভয় পেয়ে গেল। ভয়াত্মক চোখে শারমিন তাকিয়ে বলল, শারমিন, তোমার পেটে মানুষের পরিবর্তে এটা কি? শারমিন মনিটরের দিকে তাকিয়ে দেখলো ওর পেটের ভিতরে ধোয়া কুশিতের মতো কি যেন ঘুরছে, আর সেই কুণ্ঠিতে একটা মানুষের মতো মুখ ফুটে উঠেছে, আর হাতে মনে হচ্ছে সুশালা কুশি একটা আছে, যার দ্বারা মনে হচ্ছে সে শারমিনের পেট ফেটে বাইরে বেরিয়ে আসবে। কিন্তু এরকম হওয়ার সত্ত্বেও শারমিনের পেটে কোনো ব্যথা বা কোনো কিছুর অনুভব করছে না। জিনিয়া মনিটরের দিকে তাকিয়ে বারবার এই দৃশ্য দেখছে। জিনিয়া ওর জীবনে প্রথম এরকম কিছু দেখতে পেল। জিনিয়া শারমিনকে বলল, আমি বিশ্বাস করতে পারছি না যে তোমার পেটে মানুষের পরিবর্তে অন্য কিছু বেড়ে উঠছে। জিনিয়ার কথা শুনে শারমিন হাসলো। শারমিনকে হাসতে দেখে জিনিয়া অবাক হয়ে বলল, তুমি হাসছো কেন? সত্যি বলতে আপু, আমি যদি কোনো মানুষের সাথে শারীরিক সম্পর্ক হতো তাহলে অবশ্যই আমার পেটে কোনো মানুষের সন্তানই থাকতো, কিন্তু আমার তো সেটা হয়নি। জিনিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তোমার কথা আমি বুঝতে পারছি না, ভালোভাবে বুঝিয়ে বলো। আমার একটা জিনের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, আর আমার পেটে তারই সন্তান। জিনিয়া শারমিনের কথা শুনে অবাক হয়ে গেল। মেয়েটা কি বলছে এইসব? জিনিয়ার কথাটা বিশ্বাস হচ্ছিল না, কিন্তু বিশ্বাস না করেও উপায় নেই। জিনিয়া শারমিনকে জিজ্ঞাসা করল, এটা কি করে হতে পারে শারমিন? কিন্তু এটাই হয়েছে। এরপর শারমিন জিনিয়াকে শুরু থেকে সবটা বলল। সব শুনে জিনিয়া কেমন যেন হতবাক হয়ে গেল। সে কি বলবে বুঝতে পারছে না। শারমিন বলল, আচ্ছা আপু, আপনি এবং আমার অ্যাডমিশনের ব্যবস্থা করুন। আমি এটাকে আমার পেটে রাখতে চাই না। সেটা আদৌ সহজ হবে বলে মনে হচ্ছে না, কারণ এমন অবস্থায় আমি অ্যাডমিশন করার সাহস পাচ্ছি না। কোনো ওষুধের মাধ্যমে কিছু করা যাবে না? আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি, তুমি সেটা খেয়ে দেখতে পারো, আর কি না হয় ফোন করে জানিও। ঠিক আছে আপু। শারমিন হাসপাতাল থেকে বাসায় এসে ওষুধ খেয়ে নিল। শারমিন শুয়ে থেকে মনে মনে ভাবছে, সেই সব করে নিজের কত বড় সর্বনাশ করে ফেলেছে, আর সেটা ভালো করে বুঝতে পারছে। নিজের পেটে এক অবৈধ সন্তান, তাও আবার সেটা কোনো মানুষের নয়। এসব কিছুর জন্য শাওন দায়ী। শারমিন উঠে গিয়ে আলমারি হতে সেই বইটা বের করে দেখতে লাগলো এটার কোনো সমাধান আছে কি না, কারণ শারমিনের মনে হচ্ছে না এইসব ওষুধের কোনো কাজ হবে। শারমিনের মনে যেটা বলে সেটাই একদম সত্যি হয়ে যায়। শারমিন সারা বই তন্ন তন্ন করে খোঁজে, এবার কোনো সমাধান খুঁজে পেল না। বইতে কোনো কিছুর সমাধান দেওয়া নেই। শারমিন চিন্তায় পড়ে গেল। এমন সময় দেখলো ওর সামনে সবুজ দাঁড়িয়ে আছে। শারমিন সবুজকে দেখে বলল, কী ব্যাপার তুমি এখানে? তোমার পেটের বাচ্চাকে তুমি নষ্ট করতে পারো না, কিন্তু যেভাবেই হোক আমি নষ্ট করব। তুমি একদম আমায় বাধা দেওয়ার চেষ্টা করবে না। আমার সন্তান পৃথিবীর মুখ দেখার সুযোগ করে দাও। যদি ওকে হত্যা করো তাহলে এর ফল খুব খারাপ হয়ে যাবে, কারণ পরে আফসোস করতে হবে। পরেরটা পরে দেখব। তুমি আমার গোলামের মতো থাকো। সবুজ এইরকম রাগিনী অদৃশ্য হয়ে গেল। আজ 2 দিন হয়ে গেল, কিন্তু শারমিনের বাচ্চা নষ্ট হওয়ার কোনো লক্ষণ নিজের মতো দেখতে পেল না। দেখে সে জিনিয়াকে ফোন করলো। হ্যালো আপু, এখন পর্যন্ত তো কিছুই হলো না, আমি এখন কি করব? আমার তো বেশ ভয় করছে। চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। জিনিয়া ফোন রেখে দিল। শারমিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। কতটা চরিত্রহীন মনে হচ্ছে নিজেকে। নিজের প্রতি নিজেরই এক ধরনের ঘৃণা জন্ম নিচ্ছে। শারমিন খেয়াল করে দেখলো আগের 2 দিনের চেয়েও ওর পেট বেশ বড়সড় দেখাচ্ছে, যা শারমিনকে আরও বেশ ঘাবড়িয়ে তুলছে। হঠাৎ
শারমিন ফোন বেজে উঠলো। শারমিন ফোন হাতে নিয়ে দেখলো জিনিয়া আবার ফোন করেছে। শারমিন ফোন রিসিভ করতে জিনিয়া বলল, শারমিন, তোমার সমস্যার সমাধান একটাই উপায় পাওয়া গেছে। কি সেই উপায় আপু? শোনো, এই বাচ্চা নষ্ট করার জন্য আমাদের কবিরাজের সাহায্য নিতে হবে। হয়তো ভাবছো ডাক্তার হয়ে আমি এইসব বলছি কেন, কারণ ছোটোবেলায় আমি গ্রামে বড় হয়েছি। সেই সময় জিন সম্পত্তি অনেক ঘটনায় নিজের চোখে দেখেছি। আর পৃথিবীতে জিনের অস্তিত্ব আছে, এটা সত্য। তাই আমি ভেবেচিন্তে এটাই মাথায় আসলো, আর এটা একমাত্রই পথ। এর জন্য তোমাকে আমার সাথে আমাদের গ্রামে যেতে হবে। আচ্ছা আপু, আমি যাব। খুব তাড়াতাড়ি যেতে হবে, বেশি দেরি করলে তোমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা। শারমিন জিনিয়ার সাথে কথা বলা শেষ করে মনে মনে ভাবতে লাগলো, এখন যে করেই হোক ওর শাশুড়িকে ম্যানেজ করতে হবে। শারমিন ওর শাশুড়ি রুমে গিয়ে দেখলো তিনি বসে থেকে পান খাচ্ছেন আর টিভিতে সিরিয়াল দেখছেন। শারমিন দরজার পাশে দাঁড়িয়ে বলল, মা, আসবো? শারমিনের শাশুড়ি টিভির দিক থেকে চোখ সরিয়ে শারমিন তাকিয়ে বলল, হ্যাঁ আসো। শারমিন ভিতরে এসে ওর শাশুড়ির কাছে এসে বসলো। তারপর বলল, মা, আপনাকে একটা কথা বলার আছে। বলো, কি কথা? আসলে মা, আমার একটা ছোটোবেলার বান্ধবী আজ ফোন করেছিল। কাল নাকি ওর ছেলের বার্থডে, তো আমাকে যেতে বলছে ওর বাসায়। শারমিনের কথা শুনে ওর শাশুড়ি কেমন করে যেন তাকালো, তারপর হেসে উঠে বলল, আচ্ছা মা, যেও। তোমার এই কথা শুনে আমার ছোটোবেলার বান্ধবীর কথা মনে পড়ে গেল। বিয়ের পর আমরা সেই দাওয়াতে গিয়েছিলাম। আমি ঠিক তোমার মতোই আমার শাশুড়িকে এইভাবে বলেছিলাম। ও আচ্ছা, তাই? তো উনি আপনাকে যেতে দিয়েছিলেন? তুমি যেতে পারো, তবে সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবে, কেমন? আচ্ছা মা। শারমিন খুশি মনে ওর শাশুড়ির রুম থেকে বের হয়ে গেল। তারপর জিনিয়াকে জানিয়ে দিল সে কাল সকালে আসছে। রাতের বেলায় সবুজ আবার আসলো। সবুজ শারমিনকে বলল, আপনি যে কাজ করতে চেয়েছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না। ভালোই আমার সন্তানকে পৃথিবীতে আসতে দেন। এটা কোনোভাবেই সম্ভব না, বুঝতে পারছো? আমার তোমার সাথে এসব করা ঠিক হয়নি। আমার সন্তানকে হত্যা করলে এর জন্য আপনাকে চরম শাস্তি পেতে হবে। শারমিন রেগে গিয়ে ওর মাথায় হাতে একটা চুল ছিঁড়ে কি যেন পরে সেটা সবুজের দিকে ছুঁড়ে মারতেই সে কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। আসলে শারমিন সবসময় এইভাবেই সবুজকে নিজের আয়ত্তে রেখে ওকে ব্যবহার করেছে। শারমিন সবুজকে চলে যেতে বলল, তখন সে অদৃশ্য হয়ে গেল। পরের দিন সকালে শারমিন জিনিয়ার সাথে দেখা করলো। যাওয়ার সময় ওই বইটা নিয়ে গেল, কারণ সেই বইটা কাজে লাগতে পারে ওর। জিনিয়া ওর গাড়িতে করে শারমিনকে নিয়ে গেল। যাওয়ার পথে শারমিন আর জিনিয়া গল্প করতে করতে গেল। প্রায় 1.5-2 ঘন্টা পর গ্রামে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে দুজন গ্রামের মাটিতে হাঁটতে লাগলো। অনেকদিন পর গ্রামের মানুষ জিনিয়াকে দেখে এগিয়ে এসে 1-2 কথা বলতে লাগলো। জিনিয়া বেশ হাসি মুখে সবার সাথে কথা বলছিল। শারমিন খেয়াল করে দেখলো দূরে একটা গাছের সাথে হেলান দিয়ে সবুজের মতো দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। শারমিন ওই দিকে তাকিয়ে আছে। ভালোভাবে খেয়াল করে দেখলো এটা আসলে সবুজ। ওর মুখে কেমন যেন লাল বর্ণ ধারণ করছে। শারমিনের মনে একটু ভয় হচ্ছিল। এমন সময় জিনিয়া বলল, কি হলো শারমিন, ওই দিকে তাকিয়ে কি দেখছো? কই কিছু না তো। আচ্ছা চলো এখন। জিনিয়া শারমিনকে নিয়ে সেই কবিরাজের বাসায় আসলো। 3 শেড বাড়ি, পুরো বাড়ি দেওয়াল দিয়ে ঘেরাও করা। বাড়ির ভিতরে ঢোকার পর দেখলাম বিশাল এক এরিয়া নিয়ে বাড়িতে তৈরি করা। ভিতর নানা রকম গাছগাছালি, মাঝখানে বাড়ি। জিনিয়ার শারমিনকে দেখে মাত্র একটা লোক ওদের সামনে এসে বলল, কি ব্যাপার, আপনারা কারা? আমি কবিরাজ রহিমের সাথে দেখা করতে এসেছি। উনি আর কারো কোনো কাজ করে না, জানি। গিয়ে বলেন জিনিয়া এসেছে। তখন সে লোক ভিতরে চলে গেল। একটু বাদেই ভিতর থেকে রহিম কবিরাজ বেরিয়ে এলো। বয়স প্রায় 60 পার হয়ে গেছে ওনার। তিনি এসে জিনিয়াকে দেখে বলল, কি খবর মা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? এই বয়সে আর কেমন থাকি মা, তো আজ হঠাৎ কি মনে করে আসলে? তখন জিনিয়া শারমিনকে দেখে বলল, এই মেয়ে একটা বিপদে পড়েছে চাচা, আপনি দয়া করে ওকে সাহায্য করুন। তখন রহিম শারমিনের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, এই মেয়ে তো দেখছি নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে, আপনি দয়া করে কিছু একটা করুন চাচা। আচ্ছা তুমি আমার সাথে ভিতরে আসো, আর জেনিয়া তুমি আমার ঘরে বসো। রহিম শারমিনকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। রহিম শারমিনকে বসতে বললেন। শারমিন চুপচাপ বসে পড়ল। রহিম শারমিনকে জিজ্ঞাসা করলো, এখন বলো কিভাবে কি হয়েছে? শারমিন তখন রহিম কবিরাজকে প্রথম থেকে সব কিছু খুলে বলল। তখন রহিম চিন্তায় হয়ে বলল,
আগুন নিয়ে যখন খেলেছো, আগুন তো তোমাকে জ্বালিয়েই দেবে। আচ্ছা চাচা, এই বাচ্চা নষ্ট করার কি কোনো উপায় নেই? উপায় আছে, তবে বাচ্চা নষ্ট করার পর সাথে সাথে সেই তোমার বয়স থেকে ছুটে যাবে। যে বইয়ের সাহায্য এসব করেছো সেটা কি এনেছো? হ্যাঁ এনেছি। শারমিন ওই ব্যাগ থেকে সেই বইটা বের করে রহিমের হাতে দিল। রহিম বইটা হাতে নিয়ে চোখ বড় বড় করে বলল, তোমার সাথে যে আছে সে কোনো জিন নয়, সে একটা অভিশপ্ত পিশাচ। আর তোমার পেটে এই বাচ্চা পিশাচের বাচ্চা। কারণ জিন তোমার সাথে শারীরিক সম্পর্ক করলেও ওদের বাচ্চা তোমার পেটে আসার চান্স খুবই কম। আর ওরা তোমার ইচ্ছার মতো কিছুই করতো না, ওদের নিজেদের মতো যা করার করতো। আর এতদিন তুমি বাঁচতেও না। আর এই পিশাচ তোমার মাধ্যমে ওই সন্তান পৃথিবীতে আনতে চায়। এই পিশাচ যতদিন তোমার বসে থাকবে ততদিন তুমি ওকে নিজের ইচ্ছা মতো ওকে ব্যবহার করতে পারবে, কিন্তু তোমার বস ছুটে গেলে সে তোমার কাল হয়ে দাঁড়াবে। খুব ভালো ভাবে ফেঁসে গিয়েছো মা তুমি। তাহলে এখন কি করব? দাঁড়াও। রহিম উঠে গিয়ে একটা বক্স হতে কী যেন বের করে শারমিনের হাতে দিল। তারপর সে জিনাকে ডেকে পাঠালো আর শারমিনকে বাইরে যেতে বলল। জিনা ভিতরে এসে বলল, হ্যাঁ চাচা বলুন। শোনো, আমি ওই মেয়ের হাতে একটা ওষুধ দিয়েছি, যেটা খাওয়া মাত্রই ওর ভিতরে সেই সন্তান নষ্ট হয়ে যাবে। ঠিক তখন তুমি ওই শয়তান বের করে ফেলবে। বাচ্চা বের করার পর ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, কিন্তু কোনো রকম ভয় পাবে না। আচ্ছা চাচা। না জানি মেয়েটার পরে কোনো বিপদ ঘনিয়ে আসে। জিনা বের হয়ে এসে শারমিনকে সব বলে দিল। জিনিয়া বলল, তুমি এটা করার জন্য প্রস্তুত আছো মানসিকভাবে? হ্যাঁ আপু, আমি প্রস্তুত। জিনিয়া শারমিনকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। শারমিন আর জিনিয়া হাসপাতালে চলে আসলো। শারমিনকে অপারেটর থিয়েটারে নিয়ে যাওয়ার পর জিনিয়া শারমিনকে বলল, এখন ওষুধটা খেয়ে নাও। শারমিন ওর ব্যাগ থেকে ওষুধটা বের করলো। কাগজে মোড়ানো বাঁধা ওষুধ খুলে দেখলো ভেতরে একটা পান পাতা আর কালো রঙের কি যেন। শারমিন জিনিয়ার দিকে তাকালো। জিনিয়া শারমিনকে ইশারায় খেতে বলল। শারমিন পান পাতার ওষুধ মুখে খেয়ে ফেললো। ওষুধ খাওয়ার মাত্রই শারমিন কেমন জানি অস্থিত বোধ লাগতে শুরু করলো। শরীর প্রচণ্ড রকমের ভাবে ঘামছে। জিনিয়া বলল, শারমিন তুমি ঠিক আছো? হ্যাঁ আপু, ঠিক আছি, তবে শরীর খুব অস্থিত হচ্ছে। একটু কষ্ট সহ্য করো, ঠিক হয়ে যাবে। হঠাৎ শারমিন ওর পেট ধরে চিৎকার করতে লাগলো। মনে হচ্ছে শারমিনের পেটের ভিতর সব কিছু উল্টোপাল্টো করে ফেলছে। শারমিনের যন্ত্রণা বাড়তে লাগলো। তখন জিনিয়ার সাথে সাথে শারমিনের বেডে শুয়ে ওকে একটা ইনজেকশন দিল। শারমিন ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেললো। জিনিয়া তখন শারমিনের অ্যাবর্শন করে ফেললো। শারমিনের পেট থেকে যেটা বের হয়ে আসলো সেটা দেখে মাত্র জিনিয়া সহ সেখানকার প্রত্যেকটা নার্স জানে শুকিয়ে গেল। সেটি বাচ্চার মতো দেখতে হলেও তার গায়ের রং কালো কুচকুচে, চোখ একদম লাল টকটকে। হঠাৎ সে ভয়ঙ্করভাবে জোরালো চিৎকার করে উঠল। জিনিয়া সহ হাসপাতালে সবাই সেই চিৎকার শুনে ছুটে আসতে লাগলো। হঠাৎ সেটি এক ধরনের কালো ধোঁয়ার পরিণত হয়ে চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে গেল। প্রত্যেকের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ পর শারমিনের জ্ঞান ফিরে আসলো। চোখ খুলতেই শারমিন কেমন যেন লাগতে শুরু করলো। সব কিছু ঘোলাটে ঘোলাটে লাগছে। শারমিন নিজের পেটে হাত দিল, কিছু অনুভব করার চেষ্টা করলো। জিনিয়া শারমিনের কাছে এসে বলল, শারমিন এখন তোমার কেমন লাগছে? ভালো লাগছে আপু। আমার পেটের বাচ্চা ওইটাকে নষ্ট করে বের করা হয়েছে, আর চিন্তা করো না তুমি। শারমিন উঠে বসার চেষ্টা করলো। ওর শরীর ভীষণ খারাপ লাগছে। শারমিন জিনিয়াকে বলল, আপু সে দেখতে কেমন ছিল? জিনিয়া শুকনো মুখে শারমিনকে সব বলে দিল। শারমিন সব শুনে নিজে কেমন অসুস্থ উঠছে আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এই সব কিছুর জন্য আমি দায়ী আপু। যতই সে পেশাদের সন্তান হোক না কেন, সে তো আমার নিজের সন্তানও ছিল, কিন্তু এছাড়া আর উপায় নেই। এই কাজ করে এমনিতে অনেক বড় পাপ করেছি। প্লিজ শারমিন তুমি নিজেকে দায়ী করো না। এমন ভুল মানুষের হতে পারে। আপু আমার স্বামী যদি দূরে থাকা সত্ত্বেও যদি আমার সাথে একটু সময় দিত, তাহলে হয়তো আমি এমন খারাপ কাজ করাও চিন্তায় মাথায় আনতাম না। আমি বুঝতে পারছি শারমিন তোমার কষ্ট, তুমি আর কষ্ট পেও না আপু, সব ঠিক হয়ে যাবে। জিনিয়া শারমিনের চোখের পানি মুছে দিল। শারমিন বলল, আপু আমার বাসায় যেতে হবে, তা না হলে আবার আমার শাশুড়ি রাগ করতে পারেন। এই শরীর নিয়ে যেতে পারবে না তুমি? না আপু
কষ্ট হলে আমার যেতে হবে। জিনিয়া শারমিনকে আর কিছু বলল না। জিনিয়া শারমিনকে কয়েকটা ওষুধ দিল। শারমিন বেশ কষ্ট করে ওর বাসায় ফিরে আসলো। বাসায় এসে গোসল করলো। এখন একটু ভালো লাগছে, তবে শরীরটা ভীষণ দুর্বল। বাসায় হয়তো রান্না করা হয়নি, এখন আবার রান্না করতে হবে। শারমিনের ইচ্ছা হচ্ছে না যে সে এখন কোনো কাজ করবে। তারপরেও শারমিনের রান্নাঘরে গেল। রান্নাঘরে গিয়ে দেখলো ভাত তরকারি সব কিছু রান্না করা হয়েছে। রান্নাঘরে শারমিনকে দেখে মায়া বলল, ভাবি রান্নাঘরে কি করছো? কিছু না, আমি রান্না করতে এসেছিলাম, কিন্তু দেখি সব রান্না করা আছে। মায়া হেসে উঠে শারমিনের কাছে এসে বলল, আজ তো তুমি বাসায় ছিলে না, তাই আমি নিজেই একটু রান্না করছিলাম। ভাবলাম ভাবি ক্লান্ত শরীর নিয়ে আবার কষ্ট করে রান্না করার প্রয়োজন নেই। শারমিন হেসে উঠে মার গাল টেনে বলে, আমার নন্নরিটা আমায় কত ভালোবাসে। মায়া শারমিনের হাত ধরে অবাক হয়ে বলল, ভাবি তোমার হাত তো এত গরম কেন? এমনিতেই। মায়া শারমিনের কপালে হাত রেখে বলল, ভাবি তোমার শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে, আর তুমি বলছো এমনি। দেখো আমার সাথে এসো তো। মায়া শারমিনকে টেনে উপরে ঘরে নিয়ে গিয়ে বলল, তুমি এখন শুয়ে থাকো, আমি আসছি। মায়া গিয়ে তাড়াতাড়ি করে লুডুস রান্না করে নিয়ে আসলো। তারপর মায়া নিজের হাতে শারমিনকে খাইয়ে দিতে লাগলো। শারমিনের চোখে পানি ছলছল করছে। সে কিভাবে পারল এদের এমন ভালোবাসা ফুলে গিয়ে একটা নির্দিষ্ট কাজ করতে। শারমিন খাওয়া শেষে ওষুধ খেয়ে শুয়ে পড়ল। একটু বাদে শারমিনের ফোন বেজে উঠল। শারমিন ফোন হাতে নিয়ে দেখলো শাওন কল করেছে। শারমিন ফোন রিসিভ করতে শাওন বলল, কেমন আছো জান পাখি? তুমি যেমন রেখেছো তেমন আছি। ও তো কি করো? শুয়ে আছি। তুমি নিশ্চয়ই এখন সেন্নার সাথে আছো, তাই না? শারমিনের কথা শুনে ওপাশ থেকে শাওন নিশ্চুপ। শারমিন হাসতে হাসতে বলল, কি ব্যাপার, চুপ হয়ে গেলে কেন? মানে কি বলছে এইসব? সত্যি তো বললাম, তুমি তো এখন তোমার প্রাক্তন সেন্নার সাথে একসাথে আসছো। সেন্না আবার কে? আর কি সব বাজে বকছো? শরীর ঠিক আছে তোমার? আমি একদম ঠিক আছি শাওন, আর আমি সব কিছুই জেনে গেছি। আর এখন শাক দিয়ে মাছ ঢাকার প্রয়োজন নেই। শাওন আর কোনো কথা না বলে ফোন কেটে দিল। শারমিন হেসে উঠে চোখে পানি মুছে ফেলল। শাওন চিন্তিত হয়ে দাঁড়িয়ে রইল। শাওনকে চিন্তিত হতে দেখে সেনা বিছানা থেকে নেমে এসে বলল, এই বাবু কি হলো? তোমার এখানে দাঁড়িয়ে আছো কেন? বউকে বুঝি বলতে পারছো না? আসলে তা নয়, শারমিন আমাদের ব্যাপারটা জেনে গেছে। হোয়াট? এইসব জানলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা বাদ দাও, আর যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিদায় করে ব্যবস্থা করো। শারমিন রাতে ঘুমিয়ে আসে। আজ ওর শরীর অনেক খারাপ। হঠাৎ শারমিনের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই শারমিন ফোনে হাত দিয়ে দেখলো রাত 3টা বাজে। এমন সময় দেখলো ওর থেকে কিছুটা দূরে সবুজ দাঁড়িয়ে আছে। সবুজকে দেখে মনে হচ্ছে সে ভীষণ রেগে আছে। শারমিন উঠে বসলো। মাথায় কেমন ঘুরছে ওর। শারমিন বলল, তুমি এখানে আসছো কেন? আমি তো তোমায় ডাকিনি এখানে। আজ থেকে আমি আর কারো ডাকে সাই দেব না। তুই আমার সন্তানকে হত্যা করেছিস, এই শাস্তি তুই হাড়ে হাড়ে টের পাবি। দেখো তুমি এখন চলে যাও বলছে। সবুজ শারমিনের কোনো কথা শুনল না। সবুজ এসে শারমিনের উপর ঝাঁপিয়ে পড়ল। শারমিনের ইচ্ছার বিরুদ্ধে ওর সাথে শারীরিক সম্পর্ক করলো। শারমিনের আজ অনেক কষ্ট দিল। সবুজ চলে যাওয়ার পর শারমিন কাটছে। সারা শরীর অনেক যন্ত্রণা হচ্ছে। ইচ্ছা করছে নিজেকে নিজেই শেষ করে দিতে। কোনো মতে শারমিন উঠে বসলো। এমন সময় সবুজ আবার আসলো। তারপর বিকট শব্দে হেসে বলল, আমার সন্তানের হত্যা করেছিস তাই না? এইবার পারলে নিজের বাবা মাকে বাঁচিয়ে নে। শারমিন এইবার রেগে গেল। তারপর বলল, দরকার পড়লে তুই আমায় মেরে ফেল, নয়তো কি করবি কর, কিন্তু আমার বাবা মাকে কিছুই করিস না। শারমিনের কথা শেষ হওয়ার আগেই সবুজ অদৃশ্য হয়ে গেল। শারমিন এত রাতে এখন কি করে বুঝতে পারছে না। উপায় না দেখে তাই সে তার মায়ের কাছে ফোন করলো, কিন্তু ওপাশ থেকে ফোন ধরছে না। শারমিন একের পর এক কল দিয়েই যাচ্ছে, কিন্তু ফোন রিসিভ করার কোনো নামই নেই। শারমিনের টেনশন আরও বেড়ে গেল। এইদিকে নিজের শারীরিক অবস্থাও ভালো না, তার উপর আবার ওর মা বাবা ফোন ধরছে না। সব মিলিয়ে শারমিন বড় ধরনের মানসিক চাপে পড়ে গেল। শারমিন আবার ফোন করলো। এবার ফোন রিসিভ করতেই শারমিন বেশ উত্তেজিত কণ্ঠে বলে উঠল, হ্যালো মা, তুমি ঠিক আছো তো? বাবা ঠিক আছে তো? তোমাদের কিছু হয়নি তো? শারমিনের মা মেয়ের এমন কাণ্ড দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, শারমিন মা, আমার কি হয়েছে? তোকে এমন অস্থির লাগছে কেন? সব কিছু ঠিক আছে তো নাকি?
তোমরা ঠিক আছো নাকি আগে সেটা বলো। হ্যাঁ মা, আমরা ঠিক আছি, কিন্তু হয়েছেটা কি সেটা তো বলবি। শারমিন আসলে ব্যাপারটা চাপিয়ে রেখে বলল, আসলে মা, তোমাদের নিয়ে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম, তাই এত রাতে ফোন দিয়েছি। শারমিনের মা হেসে উঠে বলল, পাগলি মেয়ে, চিন্তা করিস না মা, আমরা ঠিক আছি, তুই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়। আচ্ছা মা, নিজের খেয়াল রেখো। শারমিন ফোন কেটে দিল। শারমিনের যেন একটু শান্তি পাচ্ছে। শারমিন নিজের কত বড় ভুল করেছে সেটা সে খুব ভালোভাবে বুঝতে পারছে। শারমিন এইভাবে বিছানায় শুয়ে থাকলো, কখন ঘুমিয়ে গেছে টেরও পায়নি। সকালে ওঠার পর দেখলো নিজের শারীরিক অবস্থায় একটু পরিবর্তন হয়নি। কোনো মতে সে ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নিজের রুমে এসে শুয়ে পড়ল। এমন সময় শারমিনের ফোন বেজে উঠল। শারমিন ফোন রিসিভ করতেই কেউ উপাস থেকে বলে উঠল, শারমিন, তাড়াতাড়ি তোর বাসায় চলে আয়, এসে তোর বাবা মাকে আর নেই। শারমিন কথাটা শোনা মাত্রই লাফ দিয়ে উঠে চিৎকার করলো। শারমিনের চিৎকার শুনে ওর শাশুড়ি দৌড়ে এসে বলল, কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? শারমিন কাঁদতে কাঁদতে বলল, মা, আমার বাবা মা আর নেই। শারমিনের কথা শুনে ওর শাশুড়ি যেন আকাশ থেকে পড়ল। কি বলছে এইসব? শারমিন আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। শারমিন বাসায় এসে দেখলো ওর বাড়ির সামনে মানুষের ভিড় জমে আছে। শারমিন ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখলো ওর মা বাবার দেহ মাটিতে পড়ে আছে। দুজনকে একদম নিগৃষ্টভাবে মারা হয়েছে। শারমিনের মায়ের মাথায় একটা দা বসানো, আর বাবার চোখের ভিতরে একটা কলম ঢুকে গেছে। শারমিন এমনটা দেখে জোরে চিৎকার করে উঠে সেখান থেকে বসিয়ে থেকে কাঁদতে শুরু করলো। শারমিন হঠাৎ ভিড়ের মধ্যে দেখলো সবুজ দাঁড়িয়ে আছে আর হাসছে। সে শারমিনের দিকে তাকিয়ে বলল, এখন তোর মা বাবাকে মেরে ফেলেছি, এবার যদি পারিস তোর নিজের ননদকে বাঁচিয়ে নে। শারমিন তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, নিজের চোখের পানি মুছে সেখান থেকে দ্রুত বের হয়ে এলো। শারমিনের এমন কাণ্ড সমস্ত মানুষ অবাক হয়ে গেল। শারমিন ভাবতে লাগলো, এখন দুর্বল হলে চলবে না, যে করেই হোক এবার মায়াকে ওর বাঁচাতেই হবে। বাচ্চা কেন নষ্ট করা হলো, আগের পর্বে ক্লিয়ার হয়ে যাবে। বাচ্চা নষ্ট না করলে কি হতে পারতো সেটা বুঝতেই পারবেন। শারমিনের শাশুড়ি কি যেন ভেবে শারমিনের রুমে আসলো। তারপর তিনি শারমিনের বিছানার উপরে একটা বই দেখলো। বইটা বেশ পরিচিত মনে হলো ওনার। তিনি গিয়ে সেই বইটা হাতে নিয়ে চমকে উঠলেন। শারমিনের শাশুড়ি মনে মনে বললেন, এই অভিশাপ বই এখানে কি করছে? শারমিন আবার এটা সাহায্য কিছু করেনি তো? তিনি আর কোনো কিছু না ভেবে বইটা সেখানে রেখে চলে গেলেন। শারমিন দেরি না করে মায়ার কলেজের দিকে যেতে লাগলো। শারমিন মায়ের কলেজের সামনে আসতেই দেখলো মায়া ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে, আর ওইদিকে দ্রুত একটা ট্রাক এগিয়ে আসছে। শারমিন চিৎকার করে বলল, মা সরে যাও। শারমিনের চিৎকার শুনে মা সরে যাবে তার আগে ট্রাক এসে ওকে ধাক্কা মেরে চলে গেল। মা দূরে গিয়ে ছিটকে পড়ল। শারমিনের চিৎকার করে মায়ের কাছে গিয়ে দেখলো মা রক্তাক্ত শরীর পড়ে আছে। তখন কয়েকজন লোক মিলে মাকে হাসপাতাল নিয়ে গেল। হাসপাতালে আনার পর মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। শারমিন বাইরের চেম্বারে বসে আছে। এমন সময় জিনে এসে বলল, কি ব্যাপার শারমিন, তুমি এখানে বসে আছো কেন? আসলে আপু, আমার ননদ মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিভাবে এইসব হলো? শারমিন জিনাকে ওর মা বাবার মৃত্যু সহকারে সব কিছু বলে দিল। সব শুনে জিনিয়া বলল, আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখছি রহিম কবিরাজের সাহায্য কিছু করতে পারি কি না। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমায় বলো, কেমন? আচ্ছা আপু। জিনিয়া চলে গেল। শারমিন রিসেপশনে গিয়ে ওর শাশুড়িকে ফোন করে মায়ের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানিয়ে দিল। একটু বাদে শারমিনের শাশুড়ি কাঁদতে কাঁদতে হাসপাতালে এসে বলল, আমার মেয়ে সব কী করে হলো শারমিন, আমার জন্য। তখন শারমিনের শাশুড়ির কান্না থামিয়ে শারমিনের অবাক হয়ে বলল, মানে কি বলছো তুমি? তখন শারমিন মনের মধ্যে আর কোনো কথা চাপিয়ে রাখতে পারলো না। প্রথম থেকে সব কিছু শারমিনকে বলে দিল। সব শুনে শারমিনের শাশুড়ি যেন বাকরুদ্ধ হয়ে গেল। শারমিন কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি মা, যার শাস্তি আজ আমার বাবা মা পেয়েছে, মায়া পেয়েছে। এসব কিছুর জন্য আমিই দায়ী। শারমিনের শাশুড়ি ওর মাথায় হাত রেখে বলল, এসব বলো না মা, আমি জানি তুমি এইসব ইচ্ছা করে করো না, পরিস্থিতির শিকার হয়ে এইসব করেছো। আসলে ভুলটা আমারই ছিল। শাওনের ব্যাপারে এইসব জেনে শুনে তোমার সাথে বিয়ে দিয়েছি, তা না হলে আজ হয়তো এমন হতো না। শারমিন কেঁদেই চলছে। তখন ওর শাশুড়ি শারমিনের চোখের পানি মুছে দিয়ে বলল, কান্না করো না মা, আমার ছেলের দায়ী এইসবের জন্য। কারণ আজ যদি সে তোমার সাথে এমন না করতো তাহলে এমন দিন দেখতে হতো না। শাওন যা করেছে তোমার সাথে ও নিজের সাথেও এমনটাই ঘটছে। আমার ছেলে
হয়ে সে এইসব করবে ভাবতেও পারেনি। নিজের বউ রেখে এইসব পাপ করলে পাপের শাস্তি পেতেই হবে। কিন্তু মা, আমি তো অনেক অন্যায় করে ফেলেছি মা। আপনারা চাইলে আমার যে শাস্তি দেবেন আমি সেটাই মাথা পেতে নেব। না মা, তোমার কোনো শাস্তি পেতে হবে না। এইসবের জন্য আমরাও দায়ী, কারণ আমাদের উচিত ছিল ওই বইটা সেই সময় ওই কবিরাজের সাহায্যে পুড়িয়ে ফেলা, কিন্তু আমরা সেটা করিনি। বইটা পুড়িয়ে ফেললে হয়তো এমনটা হতো না। শারমিন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মানে এমন কিছু কি আগেও হয়েছিল? তোমার শ্বশুর পিশাচ বশ করতে চাইছিল, কিন্তু এর জন্য শাওনকে বলে দিতে হতো। সেটা যখন তোমার শ্বশুর দিতে রাজি হয়নি, তখন ওই পিশাচ আমাদের পিছনে পড়ে। তখন কবিরাজের সাহায্যে আমরা সেটাকে তাড়াই। ও বুঝলাম। শারমিন আর কিছু বলল না। এমন সময় ডাক্তার বের হয়ে এসে জানালো মায়া এখন ভালো আছে, তেমন ভয়ের কিছু নেই। শারমিন তখন ওর মা বাবার বাড়িতে ফিরে আসলো। পুলিশ শারমিনের বাবা মায়ের খুনের তদন্ত করছে। শারমিনকে দেখে এক পুলিশ অফিসার এগিয়ে এসে বলল, আপনার বাবা মাকে কে খুন করতে পারে? আপনি কি কাউকে সন্দেহ করেন? আমি জানি খুন কে করেছে। জানেন আপনি? তাহলে বলুন কে খুন করেছে? একটা পিশাচ, যে আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমার বাবা মাকে খুন করেছে। কেউ উল্টোপাল্টা কথা বলছেন, আমি ঠিক কথাই বলছি। এক ভয়ঙ্কর পিশাচ আমার মা বাবাকে খুন করেছে। পুলিশ বিরক্ত হয়ে বলল, আপনার মাথা খারাপ হয়ে গেছে। আশেপাশে লোকজন বলা বলি করতে লাগলো। মা বাবা দুজনেকে একসাথে মরতে দেখে শারমিনের মাথা খারাপ হয়ে গেছে। শারমিন চুপ করে একদম বসে আছে। সকাল থেকে এখন পর্যন্ত কোরপেটে এক ফোঁটাও দানা পানি পড়েনি। তার উপর শারমিনের শরীর প্রচণ্ড রকম খারাপ, শরীর তেমন শক্তি নেই। অসুস্থ শরীরের ওপর কত ধকল গেল, কীভাবে এইসব সামলে গেল একমাত্র শারমিনই সেটা জানে। বাবা মায়ের সাথে কত আনন্দের সময় কাটছিল, সেই সব স্মৃতি বারবার শারমিনের চোখের সামনে ভেসে উঠছে। খুব কষ্ট হচ্ছে ওর, চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। শারমিনের মা বাবার দাফন হয়ে গেল। শারমিন বাসায় চলে আসলো। পুলিশ এখন ওর মা বাবার খুনের তদন্ত করছে। একসময় খুনের কোনো সন্ধান না পেয়ে হয়তো কেস বন্ধ করে দিবে। রাতের বেলা শারমিন ওর রুমে শুয়ে আছে। মা বাবার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে ওর। সে সাথে নিজের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা হচ্ছে। সে একাকিত্ব কাটানোর জন্য সঙ্গী চেয়েছিল, আর আসছে তার পরিবর্তে নিজের আপনজনের মৃত্যু দেখল। সব শারমিনের কর্মকাণ্ডের ফল। এমন সময় শারমিনের রুমে কালো ধোঁয়ার মতো কিছু প্রবেশ করতে লাগলো। শারমিন ভয়ে উঠে বসলো। আস্তে আস্তে সেই ধোঁয়া এক জায়গায় হয়ে একটু কুচকুচে কালো মানুষের পরিণত হলো। শারমিন চেহারা দেখে প্রচুর ভয় পেয়ে গেল। মুখ একদম কুৎসিত, সাদা রঙের, বিশাল বড় দুইটা দাঁত বের করে আসে, চোখে লাল টকটক, শরীরে শূন্যই ভাসছে। শরীর থেকে ধোঁয়ার ন্যায় বের হচ্ছে। কেমন যেন একটা পোড়া গন্ধে শারমিনের নাকে ভেসে আসতে লাগলো। শারমিন কাঁপা কাঁপায় গলায় বলে উঠল, কে তুমি? আর এখানে কি চাও? এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলে? তুমি সবুজ, এটা তো চিনতে পেরেছ। আর আমার সন্তানকে হত্যা করলি কেন বল? শারমিন ভাবতে পারছে না যে সে এতদিন একজন ভয়ঙ্কর পেশাদের সাথে এইসব করেছে, যার শাস্তি সে খুব ভালোভাবেই পাচ্ছে। এতদিন সে একজন সুস্বাদু যুবকের বেশ ধরে আসতো, আজ ওর এমন ভয়ঙ্কর রূপ দেখে শারমিন হাত পা কাঁপতে শুরু করলো। শারমিন বলল, আমি কোনো পেশাদের সন্তানের মা হতে চাই না। যদি এই সন্তান আমি পেতাম, তাহলে খুব সহজেই আমি মানুষের সাথে মিশে যেতে পারতাম, আর ইচ্ছা মতো নিজের শক্তিকে কাজে লাগিয়ে নিজেদের বংশ বিস্তার করতে পারতাম। একের পর এক মানুষের পেটে পিশাচের জন্ম দিতাম। মানুষের পেটে এখন পর্যন্ত কোনো পিশাচের জন্ম নেয়নি বলে আমরা এখনও মানুষের হয়ে কাজ করতে হয়। এইবার সুযোগ এসেছিল, কিন্তু তুই আমার সফল হতে দিলি না। তাহলে আমি বাচ্চা নষ্ট করে বেশ ভালোই করেছি। বাচ্চাটা পিসির পেতে আসলে না জানি তুই কত ভালো মেয়ের সর্বনাশ করে ফেলতি। তোর শত্রুতা আমার সাথে। তুই আমার মা বাবাকে মারলি কেন? তোকে বুঝিয়ে দিলাম, আপনজন মারার কষ্ট তোর জীবনে আর খারাপ সময় আসবে, প্রস্তুত হয়ে নে। এই বলে সে প্রচণ্ড রেগে গেল, আর ওর বড় বড় নখের হাত দিয়ে শারমিনের গলার একপাশে জোরে আছড় মারল। শারমিন তখন চিৎকার করে পড়ে গেল। শারমিনের চিৎকার কেউ শুনতে পেল না, কারণ ওর শ্বশুর শাশুড়ি হাসপাতালে মায়ের কাছে আছে। শারমিন ওর গলায় প্রচণ্ড যত্ন নেয় ছটফট করছে, গলা হতে রক্ত বের হতে শুরু করছে। এদিকে শারমিনের শাশুড়ি শাওনকে ফোন দিয়ে মায়ের ব্যাপার সব বলল, এমনকি শারমিনের সাথে কি কি ঘটেছে সব বলে দিল। সব শুনে
শাওনের মনে অনেকটা খারাপ হয়ে গেল। শাওন ওর মাকে বলল, আচ্ছা মা, শারমিন এখন কোথায় আছে? বাড়িতে আছে। আমার তোকে নিজের ছেলে ভাবতেও ঘৃণা হচ্ছে। বিয়ের আগে প্রেম করছিস সেটা মানছি, কিন্তু বউ রেখে আরেকজনের সাথে এসব করতে তো লজ্জা করলো না? ভুল হয়ে গেছে মা আমায়। তোর সব ভুলের কারণে আজ কত বড় ক্ষতি হয়েছে ভেবে দেখেছিস? আর এই মেয়ে যদি তোকে সত্যিই ভালোবাসতো তাহলে অন্য কাউকে বিয়ে করার আগে তোর কাছে চলে আসতো, কিন্তু সেটা ওই মেয়ে করেনি। শাওন আর কিছু বলল না, ফোন রেখে দিল। শাওন যা করেছে সেনার সাথে এমনটা যে কখনো নিজের স্ত্রীর সাথেও হবে সেটা কখনোই ভাবতে পারেনি, তাও সেটা হচ্ছে কোনো পেশাদের সাথে। ব্যাপারটা ভাবতে শাওনের কেমন জানি লাগছে। সবসময় শাওন ভাবতে থাকতো সে যাই করুক নিজের স্ত্রী ভালো থাকবে, আর যেটা শুনলে এমনটা কখনো আশা করেনি। আর যদি সে সেনহার সাথে সম্পর্ক না রেখে শারমিনের সেনহাকে জায়গাটা দিত তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না। শাওনের নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। কথাটা শোনার পর থেকে শাওনের এক ধরনের মানসিক যন্ত্রণা শুরু হচ্ছে। ইচ্ছা করছে ওকে মরে যেতে। শারীরিক যন্ত্রণার চেয়েও মানসিক যন্ত্রণা বেশি বিপদদায়ক, সেটা শাওন ভালোভাবেই বুঝতে পারছে। মনের মধ্যে অজানা অশান্তি শুরু হচ্ছে ওর। শাওনের মা ঠিক বলেছে, সেনহা ওকে সত্যি ভালোবাসলে বিয়ের আগে চলে আসতো, কিন্তু তা করেনি। শাওনকে চিন্তিত দেখে সেনহার কাছে এসে বলল, এই বেবি, কি এত ভাবছো তুমি? কিছু না। তোমার বউ শারমিনকে কবে বিদায় করছো? খুব তাড়াতাড়ি বিদায় করব। আজ এই জন্যই ভাবছি দেশে ফিরে যাব একবার। আমিও যাব। আচ্ছা, তবে তোমার স্বামীর খুনি কি ধরা পড়েছে? না, কখনো ধরা পড়বে না। এই সেনহা যা করে তা কোনো প্রমাণ রাখে না। বুঝতে পেরেছো? তার মানে তুমি তোমার স্বামীকে খুন করেছো? হ্যাঁ সোনা, আমি। ও খুনের কারণে আমার দুইটা লাভ হয়েছে জানো? কি কি? এক নম্বর হলো ওর নামে যা টাকা ছিল সব আমি পেয়েছি, আর 2 নম্বর হলো তুমি। ও বুদ্ধিমতী মেয়ে তুমি। শাওন সেনহাকে শক্ত করে জড়িয়ে ধরল। শাওনের মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল, সেই সাথে সেনহার মুখেও হাসি রেখা দেখা গেল। শাওন আর সেনহা দুজনে একসাথে নিজের দেশের ফ্লাইটে উঠছে। দেশে আসার পর শাওন আর সেনহা একসাথে এয়ারপোর্টে হতে বের হলো। ঠিক এমন সময় পুলিশ এসে দুজনকে ঘিরে ফেললো। সেনহা পুলিশ দেখে কেমন যেন হসকে চেয়ে গেল। সেনহা বলল, এ কি, আপনি এইভাবে আমাদের পথ আটকে দাঁড়ালেন কেন? তখন পুলিশ অফিসার সেনহাকে বলল, আপনার স্বামীকে হত্যা করার জন্য অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। কী সব আজে বাজে কথা বলছেন? আমার স্বামীকে মারতে যাব কেন? আমার স্বামী তো আমার পাশে দাঁড়িয়ে আছে। এবার নাটক বন্ধ করুন আর চলুন আমাদের সাথে। আপনি যাদের নিয়ে আপনার স্বামীর হত্যা করেছিলেন তার নিজের মুখেই সব স্বীকার করেছে। সেনহার কিছু বলল না। তখন সে পুলিশ অফিসার শাওনের সামনে এসে বলল, ধন্যবাদ মিস্টার শাওন আমাদের সাহায্য করার জন্য। এটা শুনে সেনহা অবাক হয়ে গেল। তার মানে শাওন, তুমি এইসব করেছো? হ্যাঁ সেনহা, তোমার স্বামীর খুনের তদন্তের সাথে আমার এক বন্ধু ছিল। সে আমার জানিয়ে দেয় যে তোমার স্বামীর খুনে তুমি করেছো, তাই প্ল্যান করে তোমার দেশে নিয়ে আসি। এত বড় বিশ্বাসঘাতকতা করলে কেন? আমার চেয়ে তুমি বড় বিশ্বাসঘাতক। আমায় বলেছিলে যে সব সময় আমার সাথে থাকবে, কিন্তু তুমি আমার চেয়ে বড়লোক ছেলে দেখে টাকার লোভে তাকে বিয়ে করলে, তারপর তাকে খুন করে তার সব টাকা পয়সা হাতিয়ে নিলে। এমনটা যে তুমি আমার সাথে করতে না তার কি গ্যারান্টি আছে? তুমি আমার সত্যিকারে ভালোবাসলে বিয়ের ঠিক হওয়ার আগে তুমি আমার কাছে চলে আসতে, কিন্তু তুমি সেটা করোনি। সেনা তখন হাসতে হাসতে বলল, যাক, এতদিনে তোর সুবুদ্ধি উপায় হয়েছে। তবে যদি কখনো আমি জেল থেকে মুক্তি হই সবার আগে তোকে মারবো বলে রাখলাম। পুলিশ সেনাকে নিয়ে চলে গেল। শাওন নিজের বাড়ির দিকে রওনা দিল। শাওনের মনে খুব কষ্ট হচ্ছে শারমিনের কথা ভেবে, কারণ সে তার অবর্তমানে একজন পেশাদের সাথে। এটা ভাবতেই শাওনের বুক ফেটে যাচ্ছে। মনে মনে ভাবছে সে নিজেও তো অন্য কারোর সাথে এইসব করেছে, তাহলে তার স্ত্রী করলে দোষ কী? একটা মেয়ে যেন তার স্বামীর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না, তেমনিও একটা ছেলে ঠিক সেই রকমই তার স্ত্রীর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না। তবে শারমিন এইসব করার জন্য দায়ী তো শাওন নিজে। এইসব চিন্তা করে আর লাভ নেই। শারমিন হাসপাতালে আসার পর ওর শাশুড়ির বাসায় চলে আসলো। মায়া এখন একটু সুস্থ। শারমিন এসে একটা চেয়ার টেনে মায়ার সামনে বসলো। মায়া চোখ খুলতে শারমিনের দিকে তাকালো। শারমিন মায়ের কপালে হাত রেখে বলল, মায়া, এখন কেমন লাগছে তোমার? আগের চেয়ে অনেক ভালো, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। মায়া শারমিনের গলার দিকে ইশারা করে বলল, ভাবি,
তোমার গলায় কি হয়েছে? শারমিন হাত দিয়ে গলা ঢেকে বলল, কিছু না মায়া, তুমি চুপ করে ঘুমাও। মায়া আর কিছু বলল না, মুখ ঘুরে চোখ বন্ধ করে ফেললো। শারমিন একটু বাদে বুঝতে পারলো সে মায়া ঘুমিয়ে পড়েছে। শারমিন বসে আছে, ওর চোখে হালকা ঘুম ঘুম ভাব। এমন সময় রুমের লাইট জ্বলতে নিভতে শুরু করলো। শারমিন তখন ভয় পেয়ে উঠে দাঁড়ালো। শারমিন দেখলো রুমের ভিতরে কালো ধোঁয়া প্রবেশ করছে। রাতের মতন আবার সেই ভয়ঙ্কর রূপে সেই পিছাচ আসলো। সে শারমিনকে দেখে বলল, তোর শাশুড়িকে খুব ভালোবাসিস তাই না? পারলে এবার ওকে বাঁচিয়ে নে। তুই আমার শাশুড়ি কোনো ক্ষতি করতে পারবি না, যদি পারিস তো বাঁচিয়ে নে। এই বলে সেই পিছায় অদৃশ্য হয়ে গেল। এখন শারমিন কি করবে ভেবে পারছে না। মায়াকে রেখে গেলে যদি সে মায়ার কোনো ক্ষতি করে। শারমিনের শাশুড়ি শারমিনের রুমে এসে সেই বইটা খুঁজতে লাগলো। বইটা খুঁজে বের করার পর তিনি ভাবছেন আজ এই বইটা তিনি জ্বালিয়ে দেবেন, যাতে এই পরিবারে কেউ এই ভুলটা না করে। শারমিনের শাশুড়ি বই আগুন লাগিয়ে দিলেন। এমন সময় রুমে জোরে বাতাস বইতে শুরু করলো। বাতাসের কারণে বইয়ের আগুন নিভে গেল। রুমের ভিতরে জানালা দিয়ে সেই কালো ধোঁয়া প্রবেশ করলো। শারমিনের শাশুড়ি ভয়ে চোখ বড় বড় করে ফেললো। হঠাৎ সেই ধোঁয়ার ন্যায় এক পিছাচ শারমিনের শাশুড়ি আঘাত করলো। তিনি ছিটকে গিয়ে রুমের এক কোণায় পড়লেন। ব্যথায় চিৎকার করতে লাগলেন। ওই পিছাচ নিজের বড় বড় নখ বের করে শারমিনের শাশুড়ির দিকে এগিয়ে আসতে লাগলেন। এমন সময় সে শারমিন এসে ওর শাশুড়ির সামনে দাঁড়ালো। শারমিন বলল, ওনার গায়ে আর একদম হাত দিবি না। তখন সে পিছাচ রেগে গিয়ে শারমিনের গলা চেপে ধরলো, ওকে শূন্যে ভাসিয়ে তুললো। শারমিনের গলার ভিতরে সেই পিছাচের নখ ঢুকিয়ে গেল। শারমিন ভাঙ্গা গলায় বলতে লাগলো, মা আপনি সরে যান এখান থেকে, তোমায় রেখে আমি যাব না, দয়া করে চলে যান, আমায় শাস্তি আমায় পেতে দিন। শারমিনের শাশুড়ি কাঁদতে লাগলো। তিনি কি করবেন ভেবে পারছেন না। ঠিক সেই পিছাচ শারমিনের ড্রেসিংয়ের টেবিলের দিকে ছুঁড়ে মারল। ড্রেসিং টেবিলের কাছের সঙ্গে বাড়ি লেগে কাঁচ ভেঙে শারমিনের পেটের মধ্যে ঢুকে গেল। শারমিন কেমন যেন ককড়িয়ে উঠল। কাঁচ ভেঙে মাটিতে পড়ে আছে। শারমিন কোনো মতো উঠে দাঁড়ালো। পায়ের মধ্যে কাছে ঢুকে গেছে ওর। সেই পিছাচ শারমিনের কাছে এসে ওর নখগুলো পেটে ঢুকিয়ে দিতে যাবে। এমন সময় সে পিছাচের গায়ে কী যেন একটা পড়তেই সে ভয়ঙ্কর চিৎকার দিয়ে শারমিনকে ছেড়ে দিল। শারমিন সেই কাছের মধ্যে আবারও পড়ে গেল। হাত পা ভাঙ্গা কাঁচ ঢোকানো। শারমিন ওই অবস্থায় তাকে দেখে রহিম কবিরাজ আর জিনিয়া এসেছে। রহিম কবিরাজ কী যেন পড়ছে আর ওর হাতে থাকা পিতলের জগ থেকে পানি ছিটিয়ে পিছাচের দিকে ছুঁড়ে মারছে। জিনিয়া তাড়াহুড়া করে শারমিনের কাছে চলে এলো। তখন কবিরাজ বলল, জিনিয়া তুমি বইটা আগুনে লাগিয়ে দাও, আমি ততক্ষণ এই দিকটা দেখছি। জিনিয়া তাড়াতাড়ি বইটা হাতে নিল। শারমিনের শাশুড়ি গ্যাসলাইট টেনে আগুন লাগিয়ে দিল। কবিরাজ জোরে জোরে কী সব পড়তে লাগলো। তারপর বলল, এই বই পিছাচের দিকে ছুঁড়ে মারো। জিনিয়া কথা মতো তাই করলো। আগুন সহ বইটা পিছাচের গায়ে লাগতেই সে জোরে ভয়ঙ্কর চিৎকার করে উঠল আর সাথে সাথে পুরো ছাই হয়ে গেল। অবশেষে সব কিছু শান্তি হলো। জিনিয়া আর কবিরাজ রহিম শারমিনকে ধরে তুলতে লাগলো। এমন সময় শারমিন বাড়ির ভিতরে আসলো। সে রুমে এসে শারমিনকে পড়ে থাকতে দেখে দৌড় ওর কাছে চলে এসে শারমিনকে ডাকতে লাগলো, কিন্তু ওর কোনো সারা শব্দ নেই। শারমিনের সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। শারমিন জ্ঞান হারিয়েছে। দেরি না করে শাওন শারমিনকে কোলে তুলে গাড়িতে করে হাসপাতালের দিকে রওনা দিল। জিনিয়া শারমিনের ক্ষতগুলো পরিষ্কার করে দিল। কয়েক ঘন্টা পর শারমিনের জ্ঞান ফিরল। শারমিন চোখ খোলার পর দেখলো শাওন ওর সামনে বসে আছে। ওর পাশে শারমিনের শাশুড়ি আর দাঁড়িয়ে আছে। শারমিন রাগে মুখে ঘুরিয়ে নিল। শাওনও শারমিনের হাত চেপে ধরল। তখন শারমিন শাওন থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, কেন এসেছো? নিজের প্রাক্তনের কাছে ফিরে যাও। শারমিন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ তুমি যা করেছো এসবের জন্য আমিই দায়ী। আমার উচিত হয়নি তোমায় ছেড়ে বিদেশে যাওয়া। আমি কি কখনো তোমার কাছে লাখ টাকা চেয়েছিলাম? শুধুমাত্র চেয়েছিলাম সময়টুকু তুমি আমার পাশে থাকো। কিন্তু তুমি আমার ছেড়ে বিদেশে চলে যেতে চাইলে তখন আমি বাচ্চা নেওয়ার কথা বলি, যেন আমি তাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতে পারি। কিন্তু না, তুমি সেটাও রাজি হলে না। এমনকি বিদেশে যাওয়ার পর আমার সাথে ঠিকমতো কথাও বললে না। সামান্য একটু কথা বললে কি এমন হতো? হ্যাঁ, আর কথা বললে কি করে? তুমি তো
তোমার ভালোবাসার মানুষের সাথে ছিলে, মন চাইতো ডিভোর্স দিতে, কিন্তু একজন ডিভোর্সি মেয়েকে সমাজ কেমন চোখে দেখে সেটা খুব ভালোভাবেই জানো। আর মা বাবা আর আমার শাশুড়ি শাশুড়ি আর মায়ের দিকে তাকিয়ে আমি তোমার কাছ থেকে কষ্ট সহ্য করে গেছি, তাহলে তুমি এমন কাজ করলে কেন? জানো, এটা শোনার পর ইচ্ছা করছিল আমি মরে যাই। এমন সময় মা কোনো মতে এসে বলল, ভাই তুই যদি বউ থাকতে এইসব করতে পারিস তাহলে ভাবি পারবে না কেন? ভাবি যা করেছে সব কিছুর জন্য তুই দায়ী। তুই সেনহাকে বলতে পারবি না, তাহলে সেটা বিয়ের আগে বলিসনি কেন? চেহারা সুন্দর দেখে আর লোভে সামলাতে পারিসনি, তাই না? তোকে আমার ভাই ভাবতেও ঘৃণা হচ্ছে। আসলে নিজের কষ্ট হলেও অন্যটা উপলব্ধি করা যায়, যেটা তুই করেছিস। মায়া, তুই কিন্তু বেশি বুঝিস সব সময়। আমরা সবসময় বেশি বুঝি আর তুই কম বুঝিস, তাই না? তো আসলে কেন তোর সেনহাকে ছেড়ে? আসলে সেনহা নিজের ওপর নিজের স্বামীকে খুন করে টাকার জন্য, আর ওকে আমি পুলিশের হাতে তুলে দিই। মরার ভয় সবাই করে, তোরও মনে হয়েছে যে সেনহা যদি তোকেও মেরে ফেলে, তাই না? শাওন চুপ করে আছে। শারমিন উঠে বসলো, নিজের চোখের পানি মুছে বলল, আসলে আমি নিজেই দোষী, স্বামী থাকার পরও এমনটা করেছি। তোমরা সবাই ভালো থেকো, আমি আর কখনো তোমাদের সামনে আসবো না। শাওন শারমিনের কাছে গিয়ে ওর হাত দুইটা চেপে ধরে শারমিনের চোখের দিকে তাকিয়ে বলল, শারমিন, আমি জানি যে তোমায় আমি অনেক কষ্ট দিয়েছি ফেলেছি, আর যা কিছু হয়েছে সব কিছুর জন্য দায় আমি নিজেই। আর এর কিছুটা পরিণত করার জন্য আমি সেনহাকে পুলিশের হাতে তুলে দিয়েছি, যাতে সে আর আমাদের মধ্যে বাধা না হয়ে দাঁড়ায়। আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, যারা নিতে পারছি না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আর যদি আমি আমার অতীতকে ভুলে তোমাকে নতুন করে ভালোবাসতাম তাহলে হয়তো এমন কিছু ঘটতো না। আমি সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আরেকটা বার আমায় সুযোগ দাও। শারমিন শাওনের কথা ফেলতে পারলো না, চোখের পানি ছেড়ে দিয়ে সে শাওনকে জড়িয়ে কাঁদতে লাগলো। শারমিনের কান্না যেন কিছুতেই থামছে না, শাওনের চোখ থেকেও পানি পড়ছে। শারমিন কাঁদতে কাঁদতে বলল, আমায় তুমি ক্ষমা করে দিও। আমি এইসব করে তোমার সাথে অন্যায় করে ফেলেছি। আমার অন্যায়ের কাছে এটা কিছুই না শারমিন। তুমি আজকের পর থেকে সব ভুলে যাও। আমায় ছেড়ে আর কোথাও যাবে না তো? না পাগলি, কোথাও যাব না। সব কিছুর জন্য সরি। শারমিন আর কিছু বলল না, শাওনের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। শাওন হাত দিয়ে শারমিনের চোখে পানি মুছে দিল। তখন শারমিনের শাশুড়ি বলল, ওই অভিশাপ বইটা না থাকলে হয়তো আজ এমন কিছু হতো না। আসলে শাওন নিজে যেমনটা করেছিল তোর সাথে তেমনটাই হয়েছে। শাস্তি দুজনেই পেয়েছিস। মনে রাখবি যে অবৈধ কোনো কিছুর কখনো শাস্তি বয়ে আনে না, অশান্তি ছাড়া। শাওন আর শারমিন দুজনেই চুপ করে থাকলো। সেই দিন বিকেলে শাওন শারমিনকে নিয়ে বাসায় আসার পর পুলিশ এসে শাওনকে গ্রেপ্তার করে। শাওনকে গ্রেপ্তার করার কারণ হলো সেনা শাওনের নামে অভিযোগ করে যে তার স্বামীর খুনের সাহায্য শাওনের হাত আছে। শাওনের কথায় সে তার স্বামীকে হত্যা করেছে। এরপর পুলিশ আবার প্রথম থেকে তদন্ত শুরু করে, কিন্তু শাওনের বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পায় না। কারণ সেনহার বিয়ের পর শাওনের সাথে ওর আর কোনো যোগাযোগ হয়নি, না সরাসরি না ফোনে। একদম দেখা হয় সেনার স্বামীর মৃত্যুর পর, আর এই কারণে শাওন নির্দোষ প্রমাণ হয়। এইসব সেনহা একসময় নিজেই স্বীকার করে। তারপর এই তদন্ত শেষ হতে গিয়ে শাওনের প্রায় 6-7 মাস জেলে কাটাতে হয়। শাওনের সেই সময়টা মনে হচ্ছিল এক একটা দিন যেন এক একটা বছরের মতো মনে হচ্ছে। শারমিন প্রায় প্রতিদিনই শাওনের সাথে দেখা করতে যেত। কেউ কারোর সাথে তেমন কথা বলতে পারতো না, কেবল দুজনের চোখের থেকে পানি পড়তো। আর একজন আরেকজনের কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতো। একসময় শাওন মুক্তি পেল। শাওন নিজের কৃতকর্ম সাজা পেয়েছে, শারমিনও তার কৃতকর্ম সাজা পেয়েছে। এরপর শারমিন আর শাওন দুজনে সুখে সংসার করতে শুরু করলো। পরে মায়ের সাথে ওর ভালোবাসার মানুষ রাহিমের বিয়ে হয়েছে। অতীতের কথা ভেবে শাওন ও শারমিন কেউ কষ্ট পায় না। শাওনের দোষ বেশি, কারণ শাওন যদি কখনো শারমিনের সাথে অবহেলা না করতো তাহলে শারমিন কখনোই দোষী হতো না। শারমিনের ওই বইয়ের সাহায্যে সব করার আগে পরিণতির কথা ভাবা উচিত ছিল, তাহলে হয়তো শারমিনের মা বাবাকে মরতে হতো না। শাওন শারমিনকে যদিও একটু সময় দিত আর ওই বইটা না থাকতো তাহলে এইসব কিছুই হতো না। সমাপ্ত। গল্পটা কেমন লাগলো জানাবে।